আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন বলেন তো, আগে আমরা তো স্টার্ট করব। আপনাদের কি গত ক্লাসগুলো নিয়ে কোশ্চেন আছে নাকি আমরা ফ্রেশ আমাদের কয়েকটা চ্যাপ্টার বাকি আছে সেটা স্টার্ট করব? আমরা গত ক্লাসে বলছিলাম যদি কারো কোশ্চেন থাকে সেটা নিয়ে আমরা শুরু করব, আর কোশ্চেন না থাকলে আমরা আগে ডিসকাশন করে নেব যেগুলো বাকি আছে। আর তো আমরা ইয়ার কোশ্চেন সলিউশন এই টাইপের জিনিসগুলো আমরা সামনের দিকে দেখব কাউন্সেলিং এর মাধ্যমে। কারো কোনো স্পেসিফিক কোনো চ্যাপ্টার নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা গত চ্যাপ্টার গুলো নিয়ে? আমরা লাস্ট ক্লাসে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট শেষ করছি, আজকে ইনভেন্টরি কন্ট্রোল থেকে প্রবলেম শুরু হতে যাচ্ছে, তাই না? ওকে, তাহলে আমি আমার মতো শুরু করছি, আপনাদের কোশ্চেন থাকলে আপনারা রেজ করতে পারেন। আজকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে ইনভেন্টরি কন্ট্রোল এই পার্টটা দেখব। এখানে বেশ কিছু বিষয় আছে, যেমন ইনভেন্টরি কন্ট্রোল আপনারা জানেন ইটস an important part of working capital, specifically current asset, specifically in the manufacturing and merchandising organization. Inventory constitute a large or significant portion of the current assets. So এখানে কিভাবে আমরা ব্যালেন্সিং অ্যাক্ট করতে পারি, how to balance between liquidity and profitability problem. অর্থাৎ আপনি ইনভেন্টরি যদি বেশি হোল্ড করেন তাহলে আপনার লিকুইডিটি বাড়বে কিন্তু প্রফিটেবিলিটি হ্যাম্পার হবে, আবার যদি আপনি ইনভেন্টরি কম রাখেন তাহলে আপনার লিকুইডিটি কমে যাবে কিন্তু প্রফিটেবিলিটি বাড়বে। এই দুইটার ভিতরে আমরা কিভাবে ব্যালেন্স করতে পারি আমরা দেখব। at what level of inventory a new order should be placed, এটা আমাদের জানতে কতটুকু থাকতে আমরা নতুন একটা অর্ডার দেব। ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম কেমন হবে, আমরা যদি জাস্ট ইন টাইম সিস্টেম ইউজ করি তাহলে এক ধরনের, আর যদি জাস্ট ইন টাইম সিস্টেম ইউজ না করি তাহলে আমাদেরকে আমাদের অ্যানুয়াল ডিমান্ড মিট আপ করার জন্য একটা পার্টিকুলার অ্যামাউন্টে প্রত্যেকটা অর্ডারে কিনতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে বেস্ট অর্ডার কোয়ান্টিটি আমরা সিলেক্ট করবো, যে একটা অর্ডারে কতটুকু কিনলে আমরা সব কস্টটা সব থেকে মিনিমাইজড হবে, এখানে কি কি কস্ট জড়িত আমরা দেখবো, আর ডিসকাউন্ট সিচুয়েশনটা আমরা দেখবো। এই মোটামুটি আমাদের চ্যাপ্টার ডায়াগ্রাম, এগুলো আমরা শিখতে যাচ্ছি। So inventory management particularly what are the specific objectives of inventory management? এটা আপনারা নিজেরাও ভালো বোঝেন যে its main objective is to maintain an optimum level of inventory, অর্থাৎ আমি এমন একটা লেভেল ইনভেন্টরি রাখবো যাতে করে which will ensure uninterrupted supply of materials to production as well as finished goods to customers on one hand while minimizing the cost of holding inventories on the other. দুইটা এনশিওর করতে হবে, ম্যাটেরিয়ালের অভাবে যেন আমার প্রোডাকশন স্টক না হয়ে যায়, ফিনিশ গুডস এর অভাবে যেন কাস্টমার ফিরে না যায়, এটা একটা সাইড, অর্থাৎ এটাকে আমরা বলছি যে ইনভেন্টরির লিকুইডিটি পার্ট। while we have to minimize the cost of holding inventories, আমরা যদি টু মাস ইনভেন্টরি হোল্ড করি এই উদ্দেশ্যে এই আনইন্টারাপ্টেড সাপ্লাই অফ ম্যাটেরিয়ালস টু প্রোডাকশন এন্ড ফিনিশ গুডস টু কাস্টমার্স, তাহলে কিন্তু আমাদের হোল্ডিং কস্ট বা ক্যারিং কস্ট খুব বেশি হাই হয়ে যাবে, এতে করে আমরা প্রফিট হারাবো, অর্থাৎ আমাদের ক্যাপিটাল টাইড অফ হয়ে থাকবে। সো উই হ্যাভ টু ফাইন্ড আউট an optimum level of inventory that will serve both the purposes, both the objectives. এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যেমন আমি কোথা থেকে ইনভেন্টরি নিচ্ছি, তার সোর্স অফ ইনভেন্টরি, সাপ্লায়ারের পাওয়ার কেমন, তার সাথে আমার রিলেশনটা কেমন, আর আমাদের কোম্পানির ডিমান্ড নেচারটা কেমন, ইজ ইট ফ্লাকচুয়েটিং অর ক্যান ইট বি প্রেডিক্টেড, এটা আমরা প্রেডিক্ট করতে পারি কিনা, এইসব বিষয়ের উপর আসলে ডিপেন্ড করে। যেটা শুরুতে বলছিলাম যে আমাদের there are two-fold objectives of inventory management, one is liquidity, one is profitability.
এটা সবগুলো ওয়ার্কিং ক্যাপিটালের ক্ষেত্রে এটা আছে। আপনাকে ওয়ার্কিং ক্যাপিটাল মেইনটেইন করতে বলে লিকুইডিটি মেইনটেইন হবে, বাট এট দ্য সেম টাইম ইউ উইল লুজ প্রফিটেবিলিটি। The higher the amount of inventory, the higher the amount of other current asset you hold up, your profitability will be destroyed, or your profitability will be hampered, but your liquidity will be maintained. So দুইটার ভিতরে আমরা কিভাবে ব্যালেন্স করতে পারি? আমাদেরকে অপটিমাম লেভেলটা খুঁজে পেতে হবে। লিকুইডিটি হচ্ছে ensuring that sufficient inventory is held so that it does not run out and disrupt businesses. অর্থাৎ আপনার যেন স্টোর রুম একদম খালি না হয়ে যায় এবং আপনার প্রোডাকশন এবং সেল যেন বন্ধ না হয়ে যায়, কাস্টমার যেন ফিরে না যায়। At the same time, you have to reduce the inventory level to the lowest level possible because it will minimize the level of capital employed to be funded and it will maximize your return profitability. So এইটা ব্যালেন্সিং করার চেষ্টা করতে হবে। কিভাবে করতে পারি আমরা সামনে থেকে দেখবো। Either we have to follow just in time system to reduce the level of inventory, or if it is not possible or if it is not permitted in your context, then you have to follow economic order, quantity reorder level, and so on. These types of traditional techniques. Dangers of holding low or high inventories. theory-গুলো আপনারা নিজেরাই পারবেন। যদি হাই ইনভেন্টরি রাখেন তার ডেঞ্জার কি, আর যদি লো ইনভেন্টরি রাখেন তার ডেঞ্জার কি, প্রবলেমটা কি, এটা আপনারা অলরেডি বলা হয়ে গেছে। হাই ইনভেন্টরি রাখলে আপনারা জানেন যে ক্যাপিটাল টাইড আপ হয়ে থাকলে আপনাকে ইন্টারেস্ট কস্ট অন দ্য ফান্ডস ইউ হ্যাভ টু ইনকার। দেন হোল্ডিং কস্ট আছে, স্টোরেজ করতে হলে আপনার গোডাউন লাগবে, স্টোর রুম লাগবে, তারপরে স্টোর অ্যাডমিনিস্ট্রেশন কস্ট, যতদিন গোডাউনে পড়ে থাকবে আস্তে আস্তে অবসোলেট হয়ে যাবে, আউট অফ ডেট হয়ে যাবে, আউট অফ ফ্যাশন, অথবা ড্যামেজ হবে, চুরি হবে, অনেকগুলো রিস্ক চলে আসে। আবার যদি আপনি লো রাখেন, হাই রাখলে এই প্রবলেম। আর ইনভেন্টরি লেভেল যদি আপনি অপটিমামের থেকে লো রাখেন তাহলে কি হবে, স্টক আউট হবে, মাঝে মধ্যে দেখবেন স্টকে কিছু নাই, দেন ইউ হ্যাভ টু লুজ কন্ট্রিবিউশন, অপরচুনিটি কস্ট যেটাকে আমরা বলি। অর্থাৎ আপনার কাস্টমার ফিরে যাবে অথবা প্রোডাকশন স্টপ হয়ে যাবে, এবং আপনাকে মাঝে মধ্যে ইমার্জেন্সি রাশ অর্ডার দিতে হবে, যে কারণে আপনার কস্টটা বেশি পড়বে। সেটআপ কস্টও হাই হবে, রিঅর্ডার কস্টও হাই হবে, কারণ আপনাকে অনেক সময় আনএক্সপেক্টেড সিচুয়েশন ফেস করতে হবে লো ইনভেন্টরি হলে। আপনি যদি কম পরিমাণে কিনেন তাহলে আপনি কোয়ান্টিটি ডিসকাউন্টটা পাবেন না, ট্রেড ডিসকাউন্ট যেটা আমরা বলি, কাজে আপনার একটা কোয়ান্টিটি ডিসকাউন্ট লস হচ্ছে। আর ফাইনালি হচ্ছে আপনার আনএক্সপেক্টেড অপরচুনিটি যদি দেখা দেয়। আনএক্সপেক্টেড বলতে আপনারা জানেন, যেমন ধরেন আপনার যদি অয়েল ডিপো থাকে তাহলে জানেন যে হঠাৎ করে 25% আপনার প্রাইস বেড়ে গেল তেলের। তো এই ক্ষেত্রে যদি আপনার ইনভেন্টরি লেভেল লো হয় তাহলে আপনি এই সুযোগটা নিতে পারবেন না। যাদের ইনভেন্টরি লেভেল মোটামুটি অপটিমাম বা হাই তারা এই প্রাইসের বেনিফিটটা নিতে পারছে, এরকম অনেক অপরচুনিটি হারাবে। সো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা সঙ্গে সঙ্গে রেইজ করবেন। শুনতে পাচ্ছেন তো সবাই না? চুপ মেরে আছেন তো, আমি বুঝতেছি। এখন দেখেন, যদি আমরা জেআইটি সিস্টেম ফলো করি তাহলে তো করলামই। যদি জেআইটি সিস্টেম ফলো না করি, জেআইটি সিস্টেম ফলো করলে তো আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্টের প্রয়োজনই নাই, কারণ আমরা তো ইনভেন্টরি রাখবোই না, তাই না? At the starting or the beginning of the day, we will have zero inventories of material, finished goods, and work in process. And at the end of the day, we will end with zero inventory. That is ideal JIT situation. So business not using in the JIT inventory management system, they have to rely on EOQ. যারা JIT system follow করে না, বাংলাদেশে JIT system আপনি পাবেন না বলতে গেলে চলে, তো তাদেরকে EOQ এর উপরে ডিপেন্ড করতে হবে। EOQ টা কি আপনারা জানেন অলরেডি, a technique used to determine an optimum order quantity for inventory items. আপনার মনে করেন কোন একটা র ম্যাটেরিয়াল বা ফিনিশ গুডস আপনি কিনবেন, সেটা 1 বছরে লাগবে আপনার 1,20,000 কেজি বা পিস বা ইউনিট বা টন। এটা কি আপনি একটা অর্ডারে কিনবেন, নাকি 12 মাসে 12টা অর্ডার দিবেন, নাকি প্রতি 2 মাস পর অর্ডার দিবেন, নাকি 3 মাস পর অর্ডার দিবেন, নাকি প্রতি সপ্তাহে অর্ডার দিবেন? সেটা আন্দাজে দেওয়া যাবে না, মানে আরবিট্রারি বা আপনার উইদাউট ক্যালকুলেশন দেওয়া যাবে না। সো ইউ হ্যাভ টু ইনভেস্টিগেট, you have to examine what level of inventory should be purchased in a single order that will minimize the holding and carrying cost. দুইটা কস্ট এখানে হয়, একটা হচ্ছে হোল্ডিং কস্ট, আপনি যত বেশি ইনভেন্টরি কিনবেন আপনার হোল্ডিং কস্ট, ক্যারিং কস্ট তত বেশি হবে। ক্যারিং বলতে কিন্তু এখানে ট্রান্সপোর্টেশন না, ক্যারিং বলতে আপনি যে ইনভেন্টরিটা ধরে রাখবেন, আপনার ক্যাপিটাল আটকায় থাকবে, আপনার স্টোরেজ কস্ট হবে, আপনার
নষ্ট হয়ে যাবে, অবসলিসেন্স হবে, এরকম প্রবলেম হবে। আর অর্ডারিং মানে আপনি যত কম করে কিনবেন বারবার অর্ডার দিতে হবে, বারবার আপনার ট্রান্সপোর্টেশন লাগবে, বারবার অর্ডার প্রসেসিং কস্ট লাগবে, ডকুমেন্টেশন কস্ট। সো এই দুইটা কস্ট মিনিমাইজ হয় এমন একটা লেভেলে আপনাকে অর্ডার দিতে হবে। সেটা হতে পারে প্রতি মাসে একটা অর্ডার, হতে পারে প্রতি মাসে দুইটা, হতে পারে প্রতি মাসে চারটা, অথবা বছরে একবারে কিনবেন। সো এই ধরনের ক্যালকুলেশন আমরা এখানে ক্যারি আউট করে ডিসিশন নেব যে হোয়াট উইল বি দ্য অপটিমাম লেভেল অফ ইনভেন্টরি দ্যাট উই শুড বাই ইন এ সিঙ্গেল অর্ডার। এটা আমরা EOQ balances the relevant cost of holding and ordering inventory, which involves the variable cost of holding the inventory and the fixed cost of placing order. এটা ধরে নেয় যে প্রত্যেকটা অর্ডার একটা ফিক্সড কস্ট আছে, অর্ডার দিলে আপনার এই কস্টগুলো হয়। আর আপনি যদি ইনভেন্টরি হোল্ড করেন তাহলে বছরে প্রতি ইউনিটে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ কস্ট, ক্যারিং কস্ট বা হোল্ডিং কস্ট আপনার হবে। এই দুইটাকে মিনিমাইজ করতে পারে এরকম একটা লেভেলে আমরা অর্ডারটা দেব। এরকম একটা গ্রাফ আমরা দিতে পারি। এটা আমরা সামনের দিকে দেখবো, বইতে এটা আগে বলে ফেললাম। হোল্ডিং কস্ট, EOQ model assumes that it costs a certain amount to hold or carry a unit of inventory for a year. A unit of inventory for a year, যেটাকে আমরা CH দিয়ে বোঝাবো, cost of holding inventory, which is expected to go up with an increase in the average level of inventory hold. আপনার ইনভেন্টরি যত বেশি হোল্ড করবেন আপনার এই ক্যারিং কস্ট বা হোল্ডিং কস্ট তত বাড়বে, আর যত কম হোল্ড করবেন তত আপনার কস্টটা কমবে। অর্ডারিং কস্ট, এ ফিক্সড কস্ট ইনকার্ড এভরি টাইম অ্যান অর্ডার ইজ প্লেসড, যেটাকে আমরা CO বলবো, কস্ট অফ অর্ডারিং অফ অ্যান অর্ডার, which is expected to go down with an increase in the quantity order each time. যত বেশি অর্ডার দেবেন একবারে আপনার অর্ডার তত কম দেওয়া লাগবে, কষ্ট তত কম। এই যে একটা EOQ দেখেন, একটা গ্রাফের মাধ্যমে আমরা বলতে পারি আপনি যত বেশি পরিমাণে আপনি কিনবেন তাহলে আপনার অর্ডার কম দেওয়া লাগবে, অর্ডারিং কস্ট কমবে, কিন্তু আপনার হোল্ডিং কস্ট বেড়ে যাবে। আর আপনি যত কম অর্ডার দেবেন উল্টা হবে। তো আপনাকে দুইটার ভিতরে ব্যালেন্স করে যে পয়েন্টে আপনার টোটাল কস্ট মিনিমাইজ হবে সেখানে আপনাকে অর্ডারটা প্লেস করতে হবে, সেই পরিমাণ আপনাকে একবারে কিনতে হবে। এই জিনিসটা আমরা দেখি। তো দুইটা জিনিস এখানে ইম্পর্টেন্ট ট্র্যাডিশনাল ইনভেন্টরি ম্যানেজমেন্টে, একটা হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আর একটা হচ্ছে রি অর্ডার কোয়ান্টিটি। আমি কতটুকু কিনবো এবং কোন লেভেলে গিয়ে আমি অর্ডারটা প্লেস করবো, এই দুইটা জিনিস আমরা বেসিক্যালি এখানে শিখবো। এই পয়েন্ট পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি একটু ফাস্ট যাচ্ছি, আমাদের হাতে অনেকগুলো চ্যাপ্টার, তো আপনারা বলছিলেন আপনার ক্যাপিটাল বাজেটিং আমরা অনেক সময় নষ্ট করে দিতাম, মানে অনেক সময় গেছে, নষ্ট না, যেহেতু এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। যা বললাম এখানে কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না স্যার, কোশ্চেন নেই। থ্যাংক ইউ। EOQ মডেল যে অ্যাজাম্পশন গুলো ধরে নেয় সেটা হচ্ছে যে এরকম ছোট ছোট থিওরি থাকে অঙ্কের শেষে। অ্যাজাম্পশন অফ EOQ, ডিমান্ড এন্ড লিড টাইম আর কনস্ট্যান্ট এন্ড নোন। মানে আমরা অ্যানুয়াল ডিমান্ড কত লাগবে, এক বছরে আমাদের কতটুকু ফিনিশ গুডস কিনতে হবে অথবা আমরা কতটুকু র ম্যাটেরিয়াল কিনবো সেটা আমরা জানি আগে থেকে। এবং লিড টাইমটা কি আপনারা জানেন অনেকেই, আগের কোর্সে পড়ার কথা। The time that is taken from placing an order to receive the ordered items. আপনি যখন অর্ডার প্লেস করছেন মনে করেন 1 তারিখে, আপনি ওইটা ডেলিভারি পাবেন আপনার ফ্যাক্টরিতে এসে পৌঁছাবে বা আপনার কোম্পানিতে এসে পৌঁছাবে 10 তারিখে, তাহলে এই 10 দিনকে বলা হয় লিড টাইম। অর্ডার দেওয়া থেকে আপনার ম্যাটেরিয়ালটা বা গুডসটা রিসিভ করা পর্যন্ত সময়কে বলা হয় লিড টাইম। এটা আমরা মোটামুটি জানি, ধরে নেয়। পারচেজ প্রাইস কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়। No buffer inventory held as it is assumed that it is not needed since demand and lead time are known with certainty. বাফার ইনভেন্টরি বলতে আপনারা অনেকে যারা BBA পড়ছেন বা BCom পড়ছেন এটাকে সেফটি স্টক বলতেন, কিছুটা এই নামে চিনতেন। এখানে যেহেতু আমরা ডিমান্ড সার্টেনলি জানি, অর্থাৎ উইথ সার্টেনটি আমরা জানি, লিড টাইমও সার্টেনলি আমরা জানি, কাজে এখানে সেফটি স্টক প্রয়োজন নয়, ধরে নেওয়া হচ্ছে। প্রয়োজন থাকলে কি হবে সেটা আমরা দেখবো সামনের দিকে। তো এই অ্যাজাম্পশন গুলো খেয়াল করে আমাদেরকে EOQ এর ড্রব্যাকস হচ্ছে এটা, দুর্বলতা। ক্যালকুলেশন কিভাবে করব, রুট ওভার স্কয়ার রুট দেখেন 2 কস্ট অফ অর্ডার 2 মাল্টিপ্লাইড বাই কস্ট অফ অ্যান অর্ডার, অ্যানুয়াল ডিমান্ড দিয়ে গুণ করবেন। ডিমান্ডটা কিন্তু অ্যানুয়াল, খেয়াল রাখতে হবে। অঙ্কে মান্থলি থাকলে আপনি 12 দিয়ে গুণ করে নেবেন, অঙ্কে ডেইলি থাকলে 365 দিয়ে গুণ করে নেবেন, আপনার কোশ্চেনে যদি এটা উইকলি থাকে তাহলে 52x দিয়ে গুণ করে নেবেন যদি কিছু না হয়। হোল্ডিং কস্ট কোশ্চেনে দেওয়া থাকবে, না দেওয়া থাকলে কি করবেন সেটা আমরা দেখবো। 1 ইউনিটকে আমরা পার ইউনিট কস্টকে পার্সেন্ট দিয়ে গুণ করে নেবো, দেখাবো আমরা। আর একটা অর্ডারে কত কস্ট সেটা কোশ্চেনে দেওয়া থাকবে।
এই তিনটা জিনিস আমাদের অঙ্ক করতে গেলে লাগবে। একটা হচ্ছে কস্ট পার অর্ডার, সিও, কস্ট অফ হোল্ডিং এ ইউনিট অফ ইনভেন্টরি পার ইয়ার, আর অ্যানুয়াল ডিমান্ড। এই তিনটা জিনিস পারলে আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি খুঁজে পাবো। তারা কোশ্চেনটা বলবে। ফর্মুলাটা আমরা একটু অ্যাপ্লাই করে দেখি। A company requires 1000 units of material X per month. Per month বলে আমরা কি করব? বুঝছেন তো সবাই না? বারো দ্বিগুণ করতে হবে, কারণ আমাদের ফর্মুলাটা কি? অ্যানুয়াল ডিমান্ড, তাই না? ডি হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড। তাহলে এক বছরে কত লাগবে? 12,000 না? 12,000 units. The cost per order is $30 regardless of the size of the order. আপনি যে সাইজের অর্ডার দেন $30 লাগবে কস্ট পার, এটা সিও। The annual holding cost are 2.88 per unit. So এটা CA is cost of holding, cost of order, D তিনটাই দেওয়া আছে, শুধু বসিয়ে দিবেন। তবে এখানে অঙ্কটা সুন্দর করে দিয়েছে। Investigate the total cost of buying material in quantities of 400, 500 and or 600 units at one time. Identify the cheapest option. Apply the EOQ formula to prove your answer is correct. আপনাকে বলতে চাচ্ছে ইওকিউ তো বের করবেন এট দ্য সেম টাইম আপনি টেস্ট করে দেখবেন যে ইওকিউ এর বাইরে যদি আমরা যাই, ইওকিউ থেকে কম কিনি অথবা বেশি কিনি, তাহলে কি কস্টটা চিপেস্ট হয় নাকি ইওকিউ তে কস্টটা চিপেস্ট হয়? So if the preconditions are met, if these preconditions are fulfilled, then you will find that EOQ will provide the minimum cost of holding inventories. তাহলে এই ম্যাথটা আপনারা ইওকিউ করতে পারেন। ফার্স্ট আমরা ইওকিউটা দেখি। আমাদের কোশ্চেনে দেওয়া আছে একটা অর্ডার প্লেস করতে লাগে হচ্ছে $30, মান্থলি লাগে 1000, 12 মাসে লাগবে 12,000, ডিমান্ড এটা অ্যানুয়াল ডিমান্ড। আর হোল্ডিং কস্ট আমাদের কোশ্চেনে দেওয়া আছে 2.88, এটাকে ক্যারিং কস্ট বলে কিছু কিছু বইতে, স্কয়ারের জন্য 2। এই হচ্ছে আমাদের ফর্মুলা। এটা সলভ করলে দেখবেন 500 আসবে। এটা কি বোঝা গেছে নাকি কারো প্রবলেম আছে এটা নিয়ে? বোঝা গেছে স্যার। ওকে, তাহলে EOQ আমাদের EOQ tells us that 500 is the optimum quantity that the company should buy in a single order. These will minimize holding cost and ordering cost. যেটা আমরা একটু আগে দেখালাম, এই হোল্ডিং আর অর্ডারিং এইখানের জায়গাটা এটা হচ্ছে এই মিনিমাম হবে এটা। সো this should be 500 units. এখন আমরা প্রুভ করে দেখাবো যে আসলে আমাদের কথা ঠিক আছে কিনা। এরা বলছে 400 কিনলে কি হবে, 500 কিনলে কি হবে, 600 কিনলে কি হবে। সো এইগুলো সলভ করতে গেলে খেয়াল রাখবেন দুইটা কস্ট আমাদের লাগবে। একটা হচ্ছে ওই ফর্মুলা যে দুইটা আছে, একটা হচ্ছে অর্ডারিং কস্ট, একটা হোল্ডিং কস্ট। একটা হচ্ছে হোল্ডিং কস্ট আর একটা হচ্ছে অর্ডারিং কস্ট। এই দুইটা কস্ট আমাদের বের করতে হবে যে অপশনে আমরা যাই এখন। এই চ্যাপ্টারে যত অঙ্ক আছে দেখবেন এই দুইটা কস্ট বের করতে হবে আপনাকে, কারণ এই দুইটা কস্ট মিলে টোটাল ইনভেন্টরি কস্ট। এখন দেখেন আমাদের তিনটা বিকল্প বলছে, একটা বিকল্প হচ্ছে 400, একটা বলছে 500, একটা বলছে 600। তিনটা বিকল্প আমরা জানি এটাই বেস্ট হবে, কারণ এটা ইওকিউ আমাদের বলছে এটা কিনতে। ইওকিউ অনুসারে আমাদের এটা কেনা উচিত 500। সো এটার কস্টে মিনিমাম হওয়া উচিত। আমরা দেখি কিভাবে বের করতে, অনেক হয়তো বা জানেন। হোল্ডিং কস্ট বের করতে হলে যেটা করতে হবে আপনাকে, হোল্ডিং কস্ট বা ক্যারিং কস্ট, আপনাকে এভারেজ ইনভেন্টরি বের করে নিতে হবে। এভারেজ বলতে এখানে আছে 400, 2 দিয়ে ভাগ করবেন তাহলে এভারেজটা পেয়ে যাবেন 200। 500 এভারেজ করলে 2 দিয়ে ভাগ করবেন 250, 600 300। এখন এইটা আমাদের জানা লাগবে। দেখেন আপনাদের এক বছরে কতটুকু কেনা লাগবে, যে অপশনে যান না কেন। অ্যানুয়াল ডিমান্ড কত? 12,000 ইউনিট। 12,000। তাহলে যদি আমরা প্রত্যেকটা অর্ডারে 400 করে কিনি, 400 ইউনিট করে, তাহলে 12,000 যদি আমরা কিনতে চাই, একটা অর্ডারে যদি আমরা 400 করে কিনি, তাহলে আমাদের কয়টা অর্ডার দেওয়া লাগবে? 30 অর্ডার। ওকে, আবার যদি আমরা 500 করে কিনতাম তাহলে আমাদের দেওয়া লাগতো 24 অর্ডার। আবার যদি আমরা
600 করে কিনতাম তাহলে আমাদের দেওয়া লাগতো 20 অর্ডার। এই নাম্বার অফ অর্ডার ক্লিয়ার ভাই? জি স্যার। টোটাল অ্যানুয়াল ডিমান্ডকে আপনি ভাগ করবেন তিনটা অপশন, যে অপশন সেই অপশনে আপনার নাম্বার অফ অর্ডার চলে আসবে। এখানে 30, 24, 20 এই হচ্ছে আমাদের অর্ডার। সো আমরা যদি অর্ডারিং কস্টটি আগে করে ফেলি, এটা যদি আগে করি, যেহেতু আমরা নাম্বার অফ অর্ডার পেয়ে গেছি, তাহলে আমাদের কোশ্চেনে দেওয়া আছে প্রত্যেকটা অর্ডারের কস্ট হয় হচ্ছে 30 করে। তাহলে একটা অর্ডারে 30 হলে আমরা অর্ডার কি গুণ করে দিই, 30 কে 30 দিয়ে গুণ করলে আমরা পাবো 900, 30 কে 24 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাবো 720, 30 কে 20 দিয়ে গুণ করলে আমরা পাবো 600। ক্লিয়ার? এই রোটা ক্লিয়ার সবাই? নাম অর্ডারিং কস্ট ক্লিয়ার? এটা অর্ডারিং কস্টটা স্যার একটু বলুন প্লিজ। নাম্বার অফ অর্ডারটা বুঝছেন? জি জি। তাহলে এটার সাথে আপনি গুণ করে দেন, একটা অর্ডারের কস্ট কত, দা কস্ট পার অর্ডার। স্যার নাম্বার অফ অর্ডারটা আরেকবার যদি একটু রিপিট করতে পারতেন। নাম্বার অফ অর্ডার আপনার অ্যানুয়াল ডিমান্ড কত, মুখস্থ করবেন না, হারাই যাবে কিন্তু, বোঝার চেষ্টা করুন। অ্যানুয়াল ডিমান্ড 12,000। আপনি প্রথম অপশনে কত করে কিনবেন একটা অর্ডারে? 400। অর্ডার কোয়ান্টিটি 400। ভাগ দিয়ে দেন, পেয়ে যাবেন। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার চিন্তা করবেন। সেকেন্ড অপশনে 500 দিয়ে ভাগ করুন, এইভাবে। হ্যাঁ, জি স্যার। আর আমাদের কোশ্চেনে দেওয়া আছে প্রত্যেকটা অর্ডারে $30 করে লাগবে। তাহলে যেখানে যে কয়টা অর্ডার সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দেন, তাহলে অর্ডারিং কস্ট পেয়ে যাবেন। রাইট? বুঝতে পারছি। ওকে, এখন আসেন ক্যারিং কস্টটা কত হবে। ক্যারিং কস্ট বের করার নিয়ম হচ্ছে আপনার এভারেজ ইনভেন্টরিকে পার ইউনিট যে ক্যারিং কস্ট সেটা দিয়ে মাল্টিপ্লাই করবেন। এখানে এভারেজ ইনভেন্টরি কত? 200 মাল্টিপ্লাইড বাই 2.88 করে দেখেন তো আসে কিনা। আসে স্যার। আবার যখন আপনি 500 দিবেন তখন 250 কে মাল্টিপ্লাই করবেন 2.88 দিয়ে, তাহলে এটা চলে আসবে। আবার যখন 600 করবেন তখন এই যে এভারেজ ইনভেন্টরিকে মাল্টিপ্লাই করবেন এই যে এই এভারেজ ইনভেন্টরি যে হোল্ডিং কস্ট দিয়ে, তাহলে এটা চলে আসবে। ক্লিয়ার? এটা করলে চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টারে সব অঙ্ক পারবেন। জি স্যার, বুঝতে পারছি। ওকে, কারো কোশ্চেন থাকলে বলবেন। তাহলে এই হোল্ডিং কস্ট এবং অর্ডারিং কস্ট দুইটা মিলে টোটাল কস্ট অফ হোল্ডিং, টোটাল কস্ট অফ ইনভেন্টরি 576, 900 দুইটা মিলে লাগবে 1476 টোটাল কস্ট। এই লেভেলে গেলে একটা মজার বিষয় জেনে রাখেন যে ইউকিউ যদি আপনি ফলো করেন, ফ্র্যাকশন না থাকে, অর্ডারিং কস্ট আর হোল্ডিং কস্ট সবসময় সমান হবে ইউকিউ এ। হ্যাঁ, 720 720 সব অঙ্ক দেখবেন সমান। তাহলে হোল্ডিং কস্ট, ক্যারিং কস্ট টোটাল যোগ করলে আমরা পেয়ে যাবো টোটাল কস্ট। তাহলে দেখেন আমাদের এটাই লোয়েস্ট আসছে, তাই না? 1476, 1440, 1464. So this is the optimum level of inventory that should be ordered in a single, that should be purchased in a single order. তাহলে প্রমাণ করলাম আমরা ইওকিউ তে সবচেয়ে কস্ট কম হবে। ক্লিয়ার সবাই? ক্যালকুলেশন নিয়ে কোনো সমস্যা থাকলে রিপিট করতে বলবাম, বলেন। কোনোটা না বুঝলে আমি রিপিট করব। আছে কারো কোশ্চেন? নো? ওকে, therefore the best option is to order 500 each time. Note that this is the point at which total cost is minimized and the holding cost and order cost are equal. এখন যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা ডিসকাউন্ট সহ ইওকিউ দেখব। কারণ আপনারা জানেন যে একটা লার্জ অর্ডারে কিনলে, লার্জ কোয়ান্টিটিতে কিনলে অর্ডার সাইজটা যদি বড় হয় তাহলে সাধারণত সাপ্লায়াররা ডিসকাউন্ট অফার করে থাকে, যে অনেক বেশি কিনলে প্রাইসটা কম ধরে। সেই ক্ষেত্রে আমরা দেখবো যে কোয়ান্টিটি ডিসকাউন্ট নেওয়া উচিত নাকি ইওকিউ এর দিকে যাওয়া উচিত, এটা আমরা প্রমাণ করার চেষ্টা করব। এক্সাম্পল 2 তে এরকম একটা সিচুয়েশন দেওয়া আছে। আগেটা নিয়ে তো আর কারো কোশ্চেন নাই না? এক্সাম্পল 1 নিয়ে কারো কোশ্চেন আছে আর? না স্যার।
না স্যার ঠিক আছে স্যার হোল্ডিং কস্ট এভারেজ আমরা কেন কাউন্ট করব? কারণ হচ্ছে যে আপনি ফর্মুলাকে চ্যালেঞ্জ করলেন, কারণ হচ্ছে কোশ্চেনে বলে দেওয়া আছে এই যে 2.88 এই অ্যানুয়াল হোল্ডিং কস্ট এটা অ্যাভারেজে মানে ফর্মুলাতেই বলা আছে এটা অ্যাভারেজ কস্ট আর কি, এই জন্য অ্যাভারেজ ইনভেন্টরিটা আমাদের নিতে হবে। এই যে 2.88 আমরা ধরি ক্যারিং কস্ট, এটা আমাদের কি বলছে, এটা অ্যাভারেজ কস্ট নট অ্যাবসলিউট কস্ট, এই জন্য আমরা অ্যাভারেজ ইনভেন্টরি ধরে আমরা এটাকে মাল্টিপ্লাই করি। এরপরে দেখেন কোয়ান্টিটি ডিসকাউন্ট নিয়ে আমরা কিভাবে ডিল করব। W company is a retailer of barrels. The company has an annual demand of 30,000 barrels. এখানে দেওয়াই আছে অ্যানুয়াল ডিমান্ড, কাজে আপনার 12-13 দিয়ে গুণ ভাগ করার দরকার নাই। The barrels cost $12 each. এটা দেওয়ার অবশ্যই উদ্দেশ্য আছে, উদ্দেশ্য নিশ্চয়ই কস্ট দেয় নাই, কারণ এর আগের অঙ্কে পার ইউনিট কস্ট দেওয়া ছিল। Supplies can be obtained immediately with ordering and transport cost amounting to 200 per order. It's CO দেওয়া আছে cost per order. The annual cost of holding one barrel in stock is estimated to be $1.2 per barrel. এটা দিয়ে দিছে আমাদের CAs, holding cost. A 2% discount is available on orders of at least 5,000 barrels and a 2.5% discount is available if the order quantity is 7,500 barrels or above. আপনি 7,500 বা তার বেশি দিলে 2.5% ডিসকাউন্ট পাবেন, আর 5,000 ব্যারেল অর্ডার দিলে কমপক্ষে তাহলে 2% ডিসকাউন্ট পাবেন। Calculate the EOQ ignoring the discount and calculate if it would change once the discount is taken into account. তাহলে কি প্রথমে আপনাদের EOQ বের করতে বলছে, ডিসকাউন্টকে ইগনোর করে এরপরে ডিসকাউন্ট সহ করতে বলছে। তাহলে আমরা EOQটাকে করে ফেলি। আমাদের ফর্মুলা অনুসারে 2 এরপরে কস্ট পার অর্ডার 200 দেওয়া আছে কোশ্চেনে, একটা অর্ডারে 200 করে কস্ট হবে। ক্যারিং কস্ট দেওয়া আছে 1.2, ক্যারিং কস্ট দেওয়া আছে 1.2, অ্যানুয়াল ডিমান্ড দেওয়া আছে 30,000 ব্যারেলস, অ্যানুয়াল ডিমান্ড 30,000 ব্যারেলস। তাহলে আমাদের ইউকিউ আমাদেরকে বলছে যে 3,162 এই পরিমাণ ব্যারেল যদি আমরা একটা অর্ডারে কিনি, তাহলে আমাদের টোটাল কস্ট অফ হোল্ডিং এন্ড অর্ডারিং উইল বি দা মিনিমাইজড, এটা হবে। তো যদি এইটা হয় তাহলে কি আমরা কোয়ান্টিটি ডিসকাউন্ট পাবো? পাবো না স্যার, পাবো না। তাহলে আমরা দেখলাম ইওকিউ বের করলাম, কোয়ান্টিটি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে না। সেকেন্ড অপশন হচ্ছে আমাদেরকে এখন দেখতে হবে যে কোয়ান্টিটি ডিসকাউন্ট সহ কস্টটা কম ছিল কিনা। এটার আমি তো বললাম একটাই সমাধান এটা, সেটা হচ্ছে এই দুইটা কস্ট বের করতে হবে, আর কোনো সমাধান নাই এটা। সো এখন আমরা যেটা করব, এই ইওকিউ তে আপনার ক্যারিং কস্ট এবং অর্ডারিং কস্ট টোটাল কত আসবে এটা আমরা দেখবো। তাহলে আমরা ওই 500 আর 750 বের করলে আমরা এটা প্রমাণ করতে পারবো, নাহলে আমরা প্রমাণ করতে পারবো না। তাহলে ফার্স্ট আমাদের দেখতে হবে যে ইওকিউ তে টোটাল কস্ট কত আসে, এটা আপনারা অলরেডি দেখলেন, এই পার্টটা দিয়ে যেভাবে দেখলাম এটাই করবো জাস্ট। তাহলে ইওকিউ কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি এভারেজ পেয়ে যাব, ইওকিউ ডিভাইডেড বাই 2, এভারেজ ইনভেন্টরি আমরা পেয়ে গেলাম। আর হোল্ডিং কস্ট আমরা জানি, মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব টোটাল হোল্ডিং কস্ট। এবারটা ক্লিয়ার? হোল্ডিং কস্ট এটা এখানে টেবিল আকারে করছে, এখানে সংক্ষেপে করো, ফ্রেশ করে দিই। এখানে যেটা টেবিলে করছিলাম, এই যে এটাকে 2 দিয়ে ভাগ করলাম, এটাকে 2 দিয়ে ভাগ করলাম, সেটাকে আবার এটা দিয়ে গুণ করলাম, করে হোল্ডিং কস্টটা বের করলাম। এই কাজটা ওখানে একবারে করছে। এই যে ইওকিউটাকে কি করছে, 2 দিয়ে ভাগ করছে, এভারেজ বেরিয়ে গেছে, তাকে এভারেজ ইনভেন্টরি কস্ট দিয়ে হোল্ডিং কস্ট দিয়ে গুণ করছে। তাহলে এইটা সমষ্টিটা হবে হচ্ছে কস্ট অফ হোল্ডিং। ক্লিয়ার? এটা চাইলে আপনি টেবিল আকারে করতে পারেন, কোনো সমস্যা নাই, মার্কস কাটতে পারবে না। এটুকু বুঝলেন কিনা? এটুকু ক্লিয়ার কিনা?
বুঝছি স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন আসেন অর্ডারিং কস্ট। আমাদের বছরে কিনতে হবে হচ্ছে 30,000 ইউনিটস, আর আমরা একটা অর্ডারে কিনবো, আমরা বললাম ইউকিউ অনুসারে আমাদের বলছে যে একটা অর্ডারে কিনবো 3,162। তাহলে 30,000 যদি 3,162 দিয়ে গুণ করি, ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাবো কয়টা অর্ডার আমাদের প্লেস করতে হবে। সো এটা মোটামুটি 9 পয়েন্ট সামথিং, 10টা অর্ডারে চলে আসবে। তাহলে সেই অর্ডারের সংখ্যাকে আমরা একটা অর্ডার দিতে আমাদের 200 করে লাগে, সেটা দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব অর্ডারিং কস্ট। যেটা এখানে টেবিল আকারে করছিলাম, অর্ডারকে গুণ করছিলাম এইভাবে, দুইবারে করছিলাম কাজটা, এখানে একবারে করে ফেলছে। অ্যানুয়াল ডিমান্ডকে ইউকিউ দিয়ে ভাগ করছে, নাম্বার অফ অর্ডার পেয়ে গেছে, সেটাকে গুণ করে দিয়েছে প্রতিটা অর্ডারের কস্ট দিয়ে। তো ফ্রাকশন যদি আমরা ধরি, যদি এটা বাস্তব না, তাহলে আমরা বলছিলাম যে ইউকিউ তে অবশ্যই হোল্ডিং কস্ট এবং ক্যারিং কস্ট, এই অর্ডারিং কস্ট সমান আসবে দুইটা পরস্পর, কিন্তু বাস্তবে সমান হবে না, এটা একটু কম বেশি হতে পারে। সেই হিসেবে আমাদের এক বছরে টোটাল ইনভেন্টরি কস্ট হবে 3795, হোল্ডিং কস্ট এবং ক্যারিং কস্ট মিলে, সরি হোল্ডিং কস্ট এবং অর্ডারিং কস্ট মিলে। এটা ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। ওকে, জাস্ট এইভাবে জাস্ট টোটাল কস্টটা আমরা সংক্ষেপে করলাম। এখন আমরা টেস্ট করব যে 5,000 কিনলে এবং 7,500 কিনলে সেক্ষেত্রে আমাদের কোনটা বেস্ট হবে। এইটা এইভাবেও করতে পারেন, আমার সামনে আর একটা সুন্দর অঙ্ক আছে, ওই অ্যাপ্রোচে করলে আরো সহজ হবে জিনিসটা মনে হয় আছে। মানে তিনটা যদি পাশাপাশি কম্পেয়ার করা যায় তাহলে বেটার হয়। এরকম ম্যাথ কি ছিল মনে হচ্ছে একটা। নাই, এই যে এইভাবে করতে পারলে সব থেকে বেস্ট, এটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ আমার কাছে মনে হয়। এই যে কতটুকু কিনলে, তিনটা অপশনে টোটাল পারচেজ কস্ট কত, ডিসকাউন্ট পাবেন কত, আর হচ্ছে দুইটা মিলে কস্ট। এটা আমি দেখাবো একটু পরে, আগে ক্যালকুলেশনটা করে নিই। সো সেম অ্যাপ্রোচে আমরা আগাবো। এটা যদি বুঝেন তাহলে এখানে যদি শুধুমাত্র আপনি 5,000 টাকা চালাই দিবেন। এখানে ইউকিউ ইউনিট দিয়ে করছি এই কাজটা আমরা এখানে, এই যে আমাদের যেহেতু দুটো অপশন বলছে কোশ্চেনে, একটা বলছে 5,000 কিনলে কি হবে, 7,500 কিনলে, দুইটা অপশন আমরা করবো। সো যদি আমরা 5,000 কিনতাম তাহলে কি হতো, এই যে 2 দিয়ে ভাগ করলাম, এভারেজ হয়ে গেল, এভারেজ কস্ট দিয়ে গুণ করলাম, হোল্ডিং কস্ট বের হয়ে গেল। 30,000 যদি আমরা কিনি, 5,000 করে একবার কিনি, 6টা অর্ডার দেবো, 6টা অর্ডারে আমাদের 200 করে হবে, 1200 কস্ট। তাহলে এখানে লাগবে অপশনে 4200। তো প্রবলেম হচ্ছে যে আগের অপশনে আমাদের কত লাগছে, টোটাল কস্ট হোল্ডিং এবং ক্যারিং মিলে, যদি আমরা ইউকিউ তে কিনি কত হবে কস্ট, 3795, তাই না? কিন্তু 5,000 করে কিনলে খরচ বেশি হবে না কম হবে? বেশি হচ্ছে। ইউকিউ এর বাইরে গেলে অবশ্যই বেশি হবে। কতটুকু বেশি হচ্ছে, এই যে ডিফারেন্সটা আমরা বের করে নিচ্ছি। এখানে যদি আমরা 5,000 কিনি তাহলে আমার টোটাল ইনভেন্টরি কস্ট হবে হোল্ডিং এন্ড অর্ডারিং মিলে 4,200, আর যদি আমরা ইউকিউ তে কিনতাম তাহলে আমাদের খরচ হতো 3,795। সো ডিফারেন্স ইজ 405। 405 হচ্ছে আমাদের খরচ। কিন্তু 5,000 কিনবো আমরা কেন, কারণ এখানে আমরা একটা ডিসকাউন্ট পাবো। কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবো আমাদের কোশ্চেনে বলা আছে, 5,000 কিনলে কত পার্সেন্ট, 2%। তো 5,000 যদি আমরা কিনি তাহলে আমরা এক বছরে কিনবো 30,000, 30,000 প্রতি ইউনিটের দাম হচ্ছে 12 করে। তাহলে আমরা মোটামুটি 30,000 যদি 12 করে কিনি, মোট 3,60,000, 360K এর হচ্ছে পরিমাণ, ডলার পরিমাণ আমরা ইনভেন্টরির দাম, তাই না? 30,000 কিনবেন 12 করে, এক বছরে কত, 3,60,000 টাকার জিনিস কিনবেন, কাঁচামাল কিনবেন, তার উপরে 2% ডিসকাউন্ট, 3,60,000 2% হয় 7,200, রাইট? ডিসকাউন্টটা বুঝলেন কিনা? জি স্যার, সমস্যা নেই। তাহলে আপনি অর্ডারিং এবং হোল্ডিং কস্ট মিলে আপনার বেশি লাগবে 405, কিন্তু ডিসকাউন্ট পাবেন 7,200। তাহলে কি হচ্ছে, ডিসকাউন্ট
ডিসকাউন্টের দ্বারা আপনি এক্সেস যে অর্ডারিং এবং ক্যারিং কস্ট কভার করার পরে আপনার নেট সেভিং থাকবে ৬,৭৯৫। তাহলে কি ইওকিউ ভালো হচ্ছে নাকি এটা ভালো হচ্ছে? এখানে তো মনে হচ্ছে এটা সেভিং হচ্ছে যেহেতু এটা ভালো। এটা ভালো, ওকে। আরেকটা অপশন আমাদের বলছে ৭৫০০ করে কিনলে কি হবে, একই অ্যাপ্রোচ আমরা আগাবো। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আরো বেশি লাগবে, ওকে। ৭৫০০ যদি আমরা কিনি তাহলে আমাদের ৫৩০০ পড়বে টোটাল কস্ট। এইটা আগেরটার সাথে কম্পেয়ার করি, যেহেতু ইওকিউ বাদ হয়ে গেছে, ইওকিউ বাদ, এখন এর সাথে এটা কম্পেয়ার করবো। সো ৪,২০০ আর হচ্ছে ৫,৩০০। কালকে 10 সো আমরা যদি ৫,০০০ না কিনে ৭৫০০ কিনি তাহলে আমাদের এক্সেস অর্ডারিং এবং ক্যারিং কস্ট লাগবে ১,১০০। বাট কোয়ান্টিটি ডিসকাউন্ট কতটুকু বেশি, এভাবেও করতে পারেন, গ্রস অ্যাপ্রোচেও করতে পারেন। আমি এটা বোঝাচ্ছি আর আপনি আগের মতো করতে পারেন চাইলে। বাট আমাদের যেটা হবে, এটা কি ঠিক আছে? এটা মানে একটু ভুল আছে, এটা ঠিক করে নিন। না, এটা ১২টা মিস করছে, তাই না? জি স্যার 12 মিস হইছে। 12 মিস করছে, 12টা এই সেম ফর্মুলা হবে, এটা ভুল করছে এখানে একটা। সো এখানে আমরা 2.5 পাবো, আর ওই আগের অপশনে পাইছিলাম 2%, তাহলে 0.5% বেশি পাবো। কত? ৩০,০০০ ইউনিট 12 করে কিনবো আমরা, ৩,৬০,০০০-এর 0.5% হচ্ছে ১৮০০। তাহলে যদি আমরা এই অ্যাপ্রোচ থেকে এই অ্যাপ্রোচে আসি তাহলে আমাদের ক্যারিং কস্ট আর অর্ডারিং কস্ট মিলে বেশি লাগবে ১১০০, কিন্তু ডিসকাউন্ট বেশি পাবো ১৮০০। তাহলে আমাদের নেট সেভিং হচ্ছে ৭০০। এইভাবে যদি না বোঝেন তাহলে এইভাবেই করবেন। কিভাবে করবেন? আগেরটার মতো করতে পারেন, এটা চাইলে আগেরটার মতো করতে পারেন, ইউকে এর সাথে কম্পেয়ার করতে পারেন, মানে পুরো ডিসকাউন্টটা বের করে নিতে পারেন। পুরো ডিসকাউন্ট নিলে দেখবেন আপনি 2.5% ডিসকাউন্ট হলে আপনার ১৮০০ বেশি হবে। এখানে ৭,২০০, তো এখানে আসবে হয়তো বা ৯,০০০ ডিসকাউন্ট আসবে, 9,000, তাই না? তারা নেট অ্যাপ্রোচে করছে, নেট অ্যাপ্রোচটাও ভালো, খারাপ না। যেখানে আমি 0.5% ডিসকাউন্ট বেশি পাবো সেটা হবে ১৮০০, কিন্তু এটা ডিসকাউন্ট পেতে গেলে আমাকে বেশি পরিমাণ অর্ডার দিতে হবে। আমার অর্ডারিং কস্ট কমবে কিন্তু হোল্ডিং কস্ট বাড়বে। কত বাড়বে? ১১০০, কিন্তু আমি ডিসকাউন্ট বেশি পাবো ১৮০০। তাহলে বেস্ট হচ্ছে এইটা, তাই না? বোঝা গেছে? So further cost saving can be made on order of 7,500. এখন এটাকে আমরা যদি 3টা টেবিলে নিয়ে আসি, বেস্ট দেখেন কিভাবে, আরো যদি ভালো করে বুঝতে চান বেস্ট কোনটা। যে অপশনে যান আপনি ৩০,০০০ ইউনিট কিনবেন, প্রতি ইউনিটের দাম $12 করে, ৩,৬০,০০০ লাগবে হচ্ছে আপনার কিনতে, ওকে। যদি আপনি ৫,০০০ এর নিচে কিনেন তাহলে কোনো কোয়ান্টিটি ডিসকাউন্ট পাবেন না, কোয়ান্টিটি ডিসকাউন্ট নীল। যদি আপনি ৫,০০০ ইউনিট কিনেন তাহলে আপনি 2% ডিসকাউন্ট পাবেন, ৩,৬০,০০০-এর 2% ৭,২০০। আচ্ছা, আর যদি আপনি ৭,৫০০ কিনেন কমপক্ষে তাহলে আপনি ৩,৬০,০০০-এর উপরে ৯,০০০ কি বলে 2.5% ডিসকাউন্ট পাবেন, সেটা হবে ৯,০০০। সো ডিসকাউন্ট পেলে আপনার কস্ট কমে যাবে। সো এটা টোটাল কস্ট থেকে মাইনাস করছে। বাট হোল্ডিং এবং অর্ডারিং এর জন্য আপনার কস্ট হবে, ইওকি অপশন আপনার কস্ট হবে ৩,৭৯৫, ৫,০০০ ইউনিট হোল্ড করে আপনার কস্ট হবে ৪,২০০, ৭,৫০০ ইউনিট হোল্ড করলে আপনার কস্ট হবে, অর্ডার করলে আপনার কস্ট হবে ৫,৩০০। তো যার কস্ট তাকে দিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে দেখেন টোটাল কস্ট এই অপশন আসবে ৩,৬৩,০০০, এই অপশন আসবে ৩,৫৭,০০০, এই অপশন আসবে ৩,৫৬,৩০০। সো এই অপশনে সব থেকে টোটাল কস্ট কম হবে, টোটাল ইনভেন্টরি কস্ট। সো দিস ইজ দ্য বেস্ট অপশন। এখন যে কোনো কোশ্চেন করতে পারেন যদি কোনো ওয়ার্কিংস না বুঝে থাকেন, কোনো ক্যালকুলেশন। এটাই তো সহজ। এটা বেস্ট পিকচার দেখাচ্ছে, তাই না? জি স্যার। যেটা আপনারা করতে পারেন, যেহেতু বিকল্প অ্যাপ্রোচ বলছে করতে পারেন। এটা আমার কাছে সহজ মনে হয়েছে। এটা যদি আপনারা করেন, বলেন স্যার তাহলে ইকুইটা স্যার, তাহলে এখানে তো ইকুইটা কাজ করতেছে না, তাহলে স্যার ডিসকাউন্টের উপরে তাহলে না, ইওকিউ কাজ করছে না কেন? কারণটা একজন বলতে পারবেন? আমরা ডিসকাউন্ট পাচ্ছি স্যার একটা অ্যামাউন্টে, সার্টেন অ্যামাউন্ট কিনলে, এই জন্য স্যার ডিসকাউন্ট এত বেশি যে ইওকিউ এর অ্যাডভান্টেজটাকে ওভারল্যাপ, মানে এটা কভার করে ফেলছে। বোঝা গেছে? ডিসকাউন্টটা যদি এত হায়ার লেভেল আমরা না পাইতাম তাহলে কিন্তু ইওকিউটা বেস্ট ছিল।
কাজে আপনি ডিসকাউন্ট না থাকলে ইওকিউ বেস্ট, আর ডিসকাউন্ট থাকলে তখন আপনাকে রিকনসিডার করতে হবে, রিক্যালকুলেশন করতে হবে এইভাবে। এই জন্য দুইটাই আমরা শিখলাম। কারণ কি আপনি যে কোশ্চেন করছেন দারাসান কিন্তু এখানে আছে, এখানে কিন্তু ওরা বলেই ফেলছে পারচেজ প্রাইস কনস্ট্যান্ট, তার মানে কি এখানে কোনো ডিসকাউন্ট থাকবে? ডিসকাউন্ট কনসিডার হবে না। ডিসকাউন্ট কনসিডার করলে তো ইউকিউর মডেলের তো অ্যাজাম্পশন হারাই গেল। ইউকিউর মডেল একটা অ্যাজাম্পশন, এখানে কোনো ডিসকাউন্ট নাই। পারচেজ প্রাইস তো চেঞ্জ হয়ে যাচ্ছে ডিসকাউন্ট দিলে। কাজে যখন ডিসকাউন্ট থাকবে তখন আপনাকে এইভাবে ক্যালকুলেশন করে চেক করে নিতে হবে যে আমার ইউকিউ বেস্ট নাকি ডিসকাউন্ট। যেমন ডিসকাউন্ট যদি আবার এত 2% নয় 1% হতো, 0.5% হতো, তাহলে আবার আমাদের চিন্তা করতে হতো যে আসলে কস্ট, অথবা যদি অর্ডারিং কস্ট ক্যারিং কস্ট খুব বেশি হতো পার্সেন্টটা 1.2 নয় যদি 2.5 হতো 2.88 হতো, তাহলে হয়তো বা ডিফারেন্ট হয়ে যেত, ডিফারেন্ট সিচুয়েশন হতে পারতো। ঠিক আছে, লাস্ট যেটা করব যদি কোশ্চেন না থাকে কারো, তাহলে যদি এই টেবিল অ্যাপ্রোচে যান তাহলে এই পার্টটুকু করা লাগবে না, শুধুমাত্র আপনি কি করবেন এইটা বের করে চলে যাবেন, এটা বের করে চলে যাবেন, এই পার্টটুকু আর করবেন না, এই পার্টটুকু দরকার নাই যদি জটিল মনে হয়। এই পার্টটুকু না করে করবেন কি সরাসরি এই টেবিলটা করে দিবেন। লাস্ট আমরা দেখব যে দুইটা সিচুয়েশন আমরা এখন দেখব। একটা জিনিস আমাদের শেখা হয়নি, আমরা বললাম আমাদের দুইটা জিনিস শিখতে হবে। ট্র্যাডিশনাল ইনভেন্টরি ম্যানেজমেন্টে আমাদের দুইটা জিনিস শিখতে হবে। একটা হচ্ছে যে কতটুকু অর্ডার করব, কখন অর্ডার করব, হাউ মাচ শুড বি পারচেজ ইন এ সিঙ্গেল অর্ডার, এন্ড হোয়েন অ্যান অর্ডার শুড বি প্লেসড। দিস ইজ ভেরি ক্রিটিক্যাল। এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা ব্যাপার যে কখন আমি একটা অর্ডার দেব, যে অর্ডার এমন সময় আমাকে অর্ডারটা দিতে হবে, আমার ইনভেন্টরি কতটুকু থাকা অবস্থায় আমি নতুন অর্ডার প্লেস করব, আমার স্টকে কত ইউনিট থাকলে আমি আরেকটা অর্ডার প্লেস করব। তো এইটা যদি আপনি মিস করেন, এটা যদি আপনি ম্যানেজ করতে না পারেন, তাহলে হয় আপনার ইনভেন্টরি প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যাবে, অথবা প্রয়োজনের তুলনায় কম হয়ে তখন আপনার একটা স্টক আউট সিচুয়েশন দেখা দেবে। সো দিস ইজ এ ভেরি ক্রিটিক্যাল ডিসিশন ইন ট্র্যাডিশনাল ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এখানে দুইটা সিচুয়েশন আছে। একটা হচ্ছে যে লিড টাইম যদি সার্টেন হয়, তাহলে একভাবে ক্যালকুলেশন করবেন, আর লিড টাইম যদি সার্টেন না হয় তাহলে একভাবে করবেন। আমার কথা বোঝা গেছে? বোঝেন নাই সবাই? আবার বলছি, লিড টাইম সার্টেন মানে কি, আপনি অর্ডার দেওয়ার পরে আপনার যেদিন অর্ডার প্লেস করলেন, আপনার যে কাঁচামালের অর্ডার দিলেন র মেটেরিয়ালস, সেটা এসে পৌঁছাতে কতদিন লাগবে, এটা যদি সার্টেন হয়, নিশ্চিত হয়, তাহলে একভাবে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আপনার কোনো ধরনের বাফার স্টকের প্রয়োজন হবে না, মানে সেফটি স্টকের। আর যদি আপনার ডিমান্ড কত হতে পারে, তারপরে লিড টাইম কতটুকু লাগতে পারে, এগুলো আনসার্টেন হয়, তাহলে আপনার সেই ক্ষেত্রে বাফার স্টকের প্রয়োজন হবে। কেন একটু বুঝাই দিচ্ছি, দেখেন, বোঝার চেষ্টা করেন যদি সহজে বোঝা যায়। যদি আনসার্টেনিটি থাকে তখন আমরা কিভাবে রিঅর্ডার লেভেল সেট করব? ম্যাক্সিমাম ডিমান্ড গুণ ম্যাক্সিমাম লিড টাইম, ম্যাক্সিমাম ডিমান্ড মাল্টিপ্লাইড বাই ম্যাক্সিমাম লিড টাইম। সো আপনার মনে করেন 10 দিন সময় লাগে আপনার পণ্যটা পৌঁছাইতে, প্রতিদিন আপনার মনে করেন ম্যাক্সিমাম 200 ইউনিট করে ইউজ হয় কাঁচামাল, তাহলে আপনাকে 2000 ইউনিট থাকতে আর একটা অর্ডার দিতে হবে, তাই না? বোঝা গেছে আমার কথা? প্র্যাকটিক্যালি আসেন, খুবই সহজ জিনিস। আপনার পণ্য অর্ডার দেওয়ার পরে কয়দিন লাগে এসে পৌঁছাইতে? কি বললাম, 10 ডেজ, তাই না? আর প্রতিদিন যদি ইউজ হয়, ম্যাক্সিমাম ডিমান্ড থাকে, তাহলে প্রতিদিন কতটুকু কাঁচামাল ইউজ করতে হবে? 200 ইউনিটস। তাহলে 10 দিন আপনি যদি ম্যাক্সিমাম ইউজ করেন, তাহলে 2000 ইউনিট আপনার ইউজ করতে হবে, এর থেকে বেশি লাগবে না আপাতত। এখন মনে করেন আপনার এভারেজ গড়ে আপনার প্রতিদিন 150 ইউনিট আপনার ইউজ করেন। তো যখন আপনি অর্ডার দিলেন, এই অর্ডারের যে 10 দিন লিড টাইম, যেই সময় আপনি অর্ডারটা এসে পৌঁছাতে লাগবে, এই 10 দিন যদি এভারেজ ইউজ হয়, মানে নর্মাল যেটা গড় ইউজ হয়, তাহলে আপনার এই 10 দিনে কতটুকু ইউজ হবে কাঁচামাল? 1500। অথচ আপনি কতটুকু থাকতে অর্ডার প্লেস করছেন? 2000।
তাহলে আপনার তখন পড়ে থাকবে কত? 500 থাকতে থাকতে আপনার কাঁচামাল এসে পৌঁছে যাবে, তাই তো? এই যে 500, এটাকে বলা হচ্ছে বাফার স্টক। আমি কি বোঝাতে পারলাম? এটা আমরা বুঝতে খুব কষ্ট হচ্ছে, কি যে লেখা ছিল বুঝলাম না। মার্জশ্রীর বইতে কি লেখা আছে বাফার স্টক বা সেফটি স্টক? এই দেখেন, রিঅর্ডার লেভেল, ম্যাক্সিমাম ডিমান্ড পার ডে, ম্যাক্সিমাম লিড টাইম, সেখান থেকে অ্যাভারেজ ইউজ বাদ দেবেন। খুব সিম্পল কথা, যদি মুখস্থ করেন হারাই যাবে। আপনি যদি বোঝার চেষ্টা করেন এটা কিছুই না আপনার কাছে। বাফার স্টকটা কি? এক্স মাইনাস ওয়াই। আবার বলছি দেখেন, ম্যাক্সিমাম ডিমান্ড পার ডে, ম্যাক্সিমাম লিড টাইম, মানে ম্যাক্সিমাম কতটুকু ইউজ হয় ডেইলি এবং কতদিন ম্যাক্সিমাম সময় লাগে আপনার, সেইটা থাকতে আপনি রিঅর্ডার লেভেল সেট করেন। কেন? বিকজ দেয়ার ইজ আনসার্টেনটি অ্যাবাউট ডিমান্ড অ্যান্ড লিড টাইম। ডিমান্ডেও ফ্লাকচুয়েশন হয়, লিড টাইমও কম বেশি লেগে যায়। এই জন্য আপনি কোনো ঝুঁকি নিতে যাচ্ছেন না। স্টক আউট যাতে না হয়, আপনার স্টকের ম্যাটেরিয়ালের জন্য যাতে প্রোডাকশন বন্ধ না হয়, কাস্টমার ঘুরে না যায়, সেই জন্য আপনি কোনো রিস্ক নিতে রাজি নাই। আপনি ম্যাক্সিমাম থাকতেই, মানে এই 10 দিনের ম্যাক্সিমাম যা লাগবে সেটা হাতে রেখে আপনি অর্ডার মারলেন। বোঝা গেছে আমার কথা? প্র্যাকটিক্যালি বোঝেন, ফর্মুলা মুখস্থ করার দরকার নেই। আমার কথা ক্লিয়ার কিনা? স্যার ক্লিয়ার স্যার, ম্যাক্সিমাম ডিমান্ড আর ম্যাক্সিমাম আমাদের লিড টাইম দুইটা গুণ করে Right. আমাদের করলে যেটা বেরোবে সেটা হচ্ছে বাফার স্টক। সেটা হচ্ছে আমাদের রিঅর্ডার লেভেল গুণ করলে। এই লেভেলে থাকতে আমি আরেকটা অর্ডার প্লেস করব। আচ্ছা, বাফার স্টক মানে কি বললেন স্যার তাহলে? এটা খুব আগে রিঅর্ডার লেভেল বুঝেন। মানে আপনি যে অর্ডার দিবেন, আপনি জানেন যে আপনার অর্ডার দেওয়ার পরে 10 দিন সময় লাগে ম্যাক্সিমাম আসতে, হ্যাঁ? এবং প্রতিদিন কতটুকু ম্যাক্সিমাম যদি ইউজ করে আমার ফ্যাক্টরি ক্যাপাসিটিতে, তাহলে কতটুকু করে লাগে প্রতিদিন? কাঁচামাল 200 করে। তাহলে আপনি যদি 10 দিনে কোনো ঝুঁকি না নিতে চান, তাহলে আপনি প্রতিদিন ধরে নিলেন যে ম্যাক্সিমাম 200 করে ইউজ হবে, 10 দিন সময় লাগবে। তাহলে আমি কতটুকু থাকতে আরেকটা অর্ডার দেবো? এটাকে বলে রিঅর্ডার লেভেল। মানে the level of inventory at which a new order should be placed. বুঝা গেছে? ওকে স্যার। ওকে, এখন মনে করেন ওই 10 দিন ম্যাক্সিমাম ইউজ হইল না, তখন সাব বাফার স্টকের অবস্থা, তখন বাফার স্টক ইমার্জ করবে, অ্যারাইজ করবে। যদি ওই 10 দিনে সত্যিই ম্যাক্সিমাম ইউজ হয়, তাহলে কোনো বাফার স্টক অ্যারাইজ করবে না, পুরোটা ইউজ হয়ে যাবে। আপনি আবার কাঁচামাল এসে বুঝাবে, ততদিনে আপনার সব শেষ, জিরো হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনার কাঁচামাল এসে বুঝাই দেবে। বাট যদি এই 10 দিন যদি আপনার ম্যাক্সিমাম ইউজ না হয়, অ্যাভারেজ ইউজ হয়, গড় যেটা আমরা ধরছি, মনে করেন ডেইলি অ্যাভারেজে 150 করে ইউজ হয়, তাহলে ওই 10 দিনে যদি অ্যাভারেজ ইউজ হয়, ম্যাক্সিমাম ইউজ না হয়, আপনি ম্যাক্সিমাম ইউজ ধরে অর্ডার দিচ্ছেন, তাহলে 10 দিনে যদি ম্যাক্সিমাম অ্যাভারেজ ইউজ হয়, তাহলে কতটুকু ইউজ হবে? হ্যাঁ, 1500 স্যার। 1500। তাহলে আপনার যখন কাঁচামাল এসে বুঝাই যাবে, তখন হাতে পড়ে থাকবে কত? এটা আপনি, এটাকে বলা হচ্ছে বাফার স্টক। ক্লিয়ার এখন? ক্লিয়ার স্যার। এটা প্র্যাকটিক্যালি বুঝলে ফর্মুলা মুখস্থ করা লাগবে না। যে আমি ধরেছিলাম ম্যাক্সিমাম সময় লাগবে, ম্যাক্সিমাম ইউজ করব, কিন্তু অ্যাভারেজ সময় লাগছে, অ্যাভারেজ ইউজ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমার কতটুকু পড়ে থাকবে, এটাই বাফার স্টক বা সেফটি স্টক। এটা আনসার্টেনটি থাকলে হয়, নাহলে হয় না। আর আমাদের এখানে 10 ডেজ, কিন্তু আমাদের এখানে যদি এভারেজ হিসাব করি তাহলে আমাদের 8 দিন লাগে দিন আসছে। তাহলে আরো সহজ, তাহলে অ্যাভারেজ স্টক, বাফার স্টক আরো বেড়ে যাবে, তাহলে তখন মনে হয় 800 হয়ে যাবে, তাই তো? তাই না? 1500 গুণ 150 গুণ 8 দিন, তাহলে কত হয়? 1200 হয় না? 1200। তাহলে আপনার 2000 থেকে 1200 বাদ দিন, তাহলে কত হয়ে যাবে? বাফার স্টক বেড়ে যাবে। এমন হয়তো বললাম আর কি। হ্যাঁ, হইতে পারে, হ্যাঁ থাকতে পারে, এরকম থাকতেই পারে, রাইট, থাকতেই পারে। ওকে, এইটা হচ্ছে আপনার প্রবলেম। আর যদি আপনার সার্টেনটি থাকে, তাহলে আর বাফার স্টকের প্রয়োজন নাই। আমি সার্টেনলি জানেন যে আমার ম্যাক্সিমাম, আমার প্রতিদিন 150 লাগবে আর 10 দিন লাগবে, তাহলে আমি 1500 টাকা অর্ডার দেবো। সেই ক্ষেত্রে আর আপনার নতুন করে কোনো বাফার স্টকের প্রয়োজন হবে না। Using the data for W company, assume that the company adopts the EOQ as its order quantity and that it now takes 2 weeks for an order to be delivered. Calculate how frequently the company will place an order. Calculate how much inventory it will have on hand
when the order is placed বলছে ডব্লিউ কোম্পানির তথ্যটা ইউজ করতে বলছে, মানে এই তথ্যটা ইউজ করেন, করে আপনি বলেন যে কখন একটা অর্ডার দেবেন। এটা খুবই সিম্পল, ডিফিকাল্ট কিছু না, আপনারাই বলেন কয় সপ্তাহ লাগে? অর্ডার প্লেস করার পরে লিড টাইম কতটুকু লাগে? 2 weeks. 2 weeks লাগে, রাইট। 2 weeks যদি আমাদের লাগে তাহলে খুবই সিম্পল, এরা ডে দিয়ে করলো কেন? ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে, 2 weeks। আমি ডাইরেক্ট করতে পারি, এরকম করলো কেন? ও আচ্ছা, ডেজও চাইছে না, ডেজ চাইছে, ঠিক আছে, আমি রিঅর্ডার লেভেল বলছি সরাসরি। এটা খুবই সিম্পল, দেখেন আপনার ক্যালকুলেশনের কোনো ফর্মুলা লাগবে না। আপনার অঙ্কটা 1 বছরে কতটুকু কেনা লাগবে? 1 বছর 30,000 পিস। 30,000 ইউনিট কিনতে হবে, তাই না? আমাদের কোশ্চেনটা যদি আমরা আরেকবার চেক করি, 1 বছরে লাগবে 30,000। ওকে, আচ্ছা 30,000 যদি আপনার কিনতে হয় তাহলে আপনার 1 বছরে সপ্তাহ আছে কয়টা? 52 সপ্তাহ। 52 সপ্তাহ 1 বছরে। তাহলে আমরা যদি 52 দিয়ে ভাগ করি তাহলে প্রতি সপ্তাহের ইউজটা বের হয়ে যাবে না? 30,000 ভাগ 52, 576। তাহলে কয় উইকের আমাকে হাতে রাখতে হবে? লিড টাইম কতটুকু আমার? কয় সপ্তাহ? হ্যাঁ, 2 সপ্তাহ। তাহলে 2 উইকস আমার হাতে রাখতে হবে। তার মানে সার্টেন সিচুয়েশন দিয়ে গুণ করে দেন। 1154 পিস, 54 দিন, মানে 54 মানে এইটুকু হাতে থাকতে আমি একটা নতুন অর্ডার দেবো, এটাকে বলে রিঅর্ডার লেভেল। ক্লিয়ার? দিস ইজ ক্লিয়ার। কোনো জটিলতা নাই, এই 1 মিনিটের অঙ্ক, 1 মিনিট না 30 সেকেন্ড লাগবে যদি ক্লিয়ার বোঝা যায়। পরীক্ষার সময় স্যার মনে পড়ে না কিছু। এই জন্য তো প্র্যাকটিক্যালি জিনিসটা মাথায় রাখতে হবে, প্র্যাকটিক্যাল, হ্যাঁ প্র্যাকটিক্যালি। এখন যদি ডেজ বলে যে কতদিন পর পর অর্ডার দিতে হবে, এটাও আপনি পারবেন, খুবই সিম্পল। কতদিন পর পর অর্ডার দিবেন? তাহলে স্যার এখানে আমরা কি 30,000 কে এই 2 উইক মানে 7 দিন 14 দিনে ভাগ করব পুরো নাকি কি করব স্যার এটা? এটা কিভাবে? এটা আরো সহজ, আপনি কিউ লাগবে এটা করতে হলে, এই জন্য অঙ্কটা বলছে। আপনি 1 বছরে কিনবেন কতটুকু? 30,000। 30,000। আমি যদি আমাদের কি বলছে, কিউ মডেল ইউজ করতে বলছে, তাই না? দ্য কোম্পানি অ্যাডাপ্টস কি, অ্যাসুম দ্যাট দ্য কোম্পানি অ্যাডাপ্টস কিউ। মনে করেন কোম্পানি কি অ্যাডাপ্ট করবে? কিউ অ্যাডাপ্ট করবে। ওকে, কিউ যদি হয় তাহলে কতটুকু কিনতে ছিল কিউতে? 3,162। 3,162 করে। ওকে, তাহলে 3,162 করে। ওকে, গুড। তাহলে 30,000 1 বছরে লাগবে, একটা অর্ডারে কিনবে কতটুকু? 3,162 করে। কয়টা অর্ডার দেওয়া লাগবে? 30,000 ভাগ 9.5 চলে আসছে না? আচ্ছা, তাহলে কতদিন পর পর অর্ডার দেবেন? 9টা অর্ডার যদি দিতে 1 বছর, তাহলে কতদিন 1 বছর? 365। 365 ভাগ 9.5 দিয়ে দেন। 365 ভাগ 9.5, 38 আসছে? আমি কেন এইভাবে করালাম? এখন এই জিনিসটা সহজে বোঝা যাচ্ছে না? তার মানে স্যার আমাদের আগে এটা বের করে নিতে হবে, নেওয়ার পরে আমরা এটা করতে পারবো, ডেটা বের করতে পারবো। রাইট, হ্যাঁ। এখন কি এরা যেভাবে করছে তার থেকে এইভাবে করলে কি বেশি প্র্যাকটিক্যাল মনে হচ্ছে না জিনিসটা? স্যার হ্যাঁ, আমি আরো সহজ করে দিচ্ছি। যদি ওই দুইটাও বলতো আমাদের, সেকেন্ড অপশনে কত করে কিনছে, সরি কত করে কিনবে একবারে? 5,000 করে। 5,000। তাহলে যদি আমি 30,000 কিনি, 30,000 যদি আমি কিনি, এটা আরো সহজ, এটা ক্যালকুলেশন করাই লাগবে না, ক্যালকুলেটর লাগবে না। একবারে যদি 5,000 করে কিনি, 30,000 কিনতে, তাহলে 6টা অর্ডার দিতে হবে, ঠিক কিনা? তাহলে 12 মাসে 6টা অর্ডার, 2 মাস পর পর অর্ডার দেবেন, 60 দিন করে লাগবে, ক্যালকুলেশনই লাগবে না, মুখে মুখেই পারবেন। ক্লিয়ার? ক্লিয়ার। আবার যদি বলেন 7,500 করে আমি কিনবো, যেটা আমাদের ডিসিশন আসলো, তাহলে কয়টা? 4টা অর্ডার মনে হয় না? 7,500। 4টা, তাহলে 1 বছরে 12 মাস।
তো 12 মাসে যদি 4টা অর্ডার দেন তাহলে কয় মাস পর অর্ডার দিবেন? আচ্ছা 3 মাস পর পর 90 দিন পর পর অর্ডার দিবেন। অঙ্ক করা লাগবে না, এমনি মুখে মুখেই পারবেন। কারো কোশ্চেন আছে কিনা? তাহলে আমি আবার রিপিট করবো। আচ্ছা, কোশ্চেন? এখন মনে হয় সব অঙ্ক পারবেন। এই যে ইও কিউ বের করা সিম্পল অঙ্ক, ভেরি সিম্পল অঙ্কগুলো সব দেখেন। ইও কিউ বের করা হয়তো বা একটু ঘুরাই ফিরাই দিতে পারে, বাট ওই ইও কিউ আর যে অ্যাভারেজ ইনভেন্টরি, ওই যে যেটা আমরা বের করলাম, এই জিনিসগুলো তো বের করলাম না? এবার করে আসলাম না? ছোট্ট ছোট্ট অঙ্ক। তাহলে আপনারা এখন বাসায় টেস্টের আন্ডারস্ট্যান্ডিং দেখেন, দেখে প্রবলেম হলে আমাকে জানেন। আমরা তো কোনো রুলস কভার করতে বাদ দিলাম না, বাদ দিলাম কি? আচ্ছা, এখন আমি সবগুলো অঙ্ক করাইতাম ধরে ধরে, আপনারা জানেন আমাদের একটা ক্লাস আছে যে কারণে আমি করাইতে পারছি না, বাট আমি এই প্রমিসটা করতে পারি যে আপনাদের এই চ্যাপ্টার, আগের চ্যাপ্টার, যে কোনো চ্যাপ্টারে যদি টেস্টের আন্ডারস্ট্যান্ডিং করতে প্রবলেম হয়, আমরা এক্সট্রা লিংক দিয়ে আমরা আমাদের ক্লাস টাইমে সামনের দিকে আমরা এগুলো কভার করব। শুধু তাই না, আমাদের সালের কোশ্চেন গুলো দেখেন, আমি সালের কোশ্চেন 2-3টা করাবো, বা যে কয়টা আপনাদের লাগে সেটা কালেকটিভলি করতে পারি, 1 বাই 1 করতে পারি। সামনের দিকে আমাদের ওপেন আছে। আমি বই কভার করলাম আগে, তারপরে সালের কোশ্চেন। কনসেপ্ট আসলে মিস করে ইয়ার কোশ্চেন হয়তো হয়ে যেতে পারে বাই চান্স, বাট যেহেতু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তো সেই ক্ষেত্রে প্রবলেম। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বা ট্যাক্স হলে ওই নিয়মের বাইরে যেত না। এখানে তো কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল বা আইএসআইআরএস নাই যে একটা করলেই সেটার ভিতরে সবকিছু থাকবে। সো আপনারা বাসায় টেস্টের আন্ডারস্ট্যান্ডিং গুলো সব দেখেন, আমি সবগুলো দেখছি। আমি আগামী দিন শুরুতে আপনাদের প্রবলেম গুলো নিয়ে আলোচনা করব। সো যদি কোশ্চেন থাকে বলেন, নাহলে এখানে আমরা ইনভেন্টরিটা শেষ করলাম। কোশ্চেন নাই স্যার, আমরা এগোতে পারি সামনের দিকে। ওকে, তাহলে আমি এখন যাচ্ছি ক্যাশ নিয়ে একটু কথা বলি, পরের চ্যাপ্টার নিয়ে, কারণ আমাদের ক্লাসে আছে একটা, সামনের দিন আরো 2টা চ্যাপ্টার কভার করতে হবে। 18টা চ্যাপ্টার দেওয়া একটা, বুঝলাম না, পিটুতে দিয়ে রাখছে মাত্র 12টা চ্যাপ্টার, এখানে 18টা চ্যাপ্টার, 6টা চ্যাপ্টার বেশি দিয়ে রাখছে, যেই কারণে প্রবলেম। তো কোনো একজন আমাকে গতদিন বলতেছেন, ফিরোজ সাহেব সম্ভবত, যে ইকোনমি ইনভেন্টরি থেকে আর ইয়ে থেকে কোশ্চেন দেয় না, ক্যাশ থেকে। ফিরোজ আল মাহমুদ, আপনি বলতেছিলেন না? জি স্যার। তাহলে ইনভেন্টরি তো মনে হচ্ছে সহজই, তাই না, নাকি কঠিন মনে হয়? না স্যার, ইজি আছে। Easy আছে। শর্ট কোশ্চেন আছে, এটা ছোট শর্ট কোশ্চেন, রাইট, 5-6 মার্কসের কোশ্চেন আছে। এখন আপনারা বাসায় দেখেন, যে কোনো আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম হলে, টেস্টের আন্ডারস্ট্যান্ডিং যে কোনোটাই প্রবলেম হলে আমি আবার রিপিট করব। ক্যাশ কন্ট্রোল একই রকম। এখানে ক্যাশ কন্ট্রোল আমার কাছে যেটা মনে হয়েছে, পুরো ক্যাশ বাজেট দিয়ে রাখছে, আর কিচ্ছু না। বাজেট যারা পড়ছেন তাদের এই চ্যাপ্টার লাগবেই না। যতগুলো অঙ্ক দেখলাম সব ওই ক্যাশ বাজেট, ক্যাশ বাজেট, ক্যাশ বাজেট, ক্যাশ ফরকাস্ট, ক্যাশ বাজেট। সেখানে আমরা দেখবো ক্যাশ ম্যানেজমেন্টে, আমরা দেখবো কেন ক্যাশ হোল্ড করা হয়, ক্যাশ বাজেটটা কিভাবে তৈরি করা হয়। স্প্রেডশিট দিয়ে নাই, তারপরে এরা মানে চার্টে দিয়ে রাখছে, চ্যাপ্টার ডায়াগ্রামে কিভাবে সিচুয়েশন কন্ট্রোল করতে হয়, ক্যাশ বাজেট কিভাবে প্রিপেয়ার করব, এবং তার ইন্টারপ্রিটেশনটা কি, ব্যাখ্যা কি। Why cash is held, এটা আপনারা ফাইন্যান্সে পড়ছেন। ক্যাশ হেল্ড করার 3টা অবজেক্টিভ, একটা ট্রানজাকশন মোটিভ টু মিট ডে টু ডে অফ রিকোয়ারমেন্টস such as payment to suppliers, payment to employees, payment of utilities expense, gas, electricity, এগুলোর জন্য আমরা ক্যাশ হোল্ড করি। Second, sometimes we hold cash as for cautions, for example, to meet unexpected or unplanned expenses. Finally, we may hold cash to capitalize unexpected investment opportunities. হঠাৎ করে একটা সুযোগ আসলো, ক্যাশ আছে, সুযোগটা কাজে লাগাইতে হবে, এরকম সুযোগ আমরা নিতে পারি চাইলে। এই 3টা উদ্দেশ্যে সাধারণত ক্যাশ হোল্ড করি। আপনারা এটা পড়লে পারবেন, না বুঝলে কোনো জায়গায় কোশ্চেন করবেন। ডেঞ্জার্স অফ ক্যারিং ইনসাফিসিয়েন্ট ক্যাশ, ক্যাশ যদি কম রাখেন প্রয়োজনের তুলনায় কি বিপদ হতে পারে। নাম্বার 1, লস অফ সেটেলমেন্ট ডিসকাউন্ট, ডিসকাউন্টের সুযোগ হারাবেন। লস অফ সাপ্লায়ার গুডউইল, সাপ্লায়ারের কাছে আপনি ভালো র্যাঙ্কে থাকবেন না, প্রায়োরিটি পাবেন না, পরে পাবেন। অর্থাৎ আপনাকে প্রায়োরিটি না দিয়ে অন্যকে প্রায়োরিটি দেবে, কারণ আপনার তো ক্যাশ নাই, ঠিক মতো পেমেন্ট দিতে পারেন না। ইন্ডাস্ট্রিয়াল রিলেশন খারাপ হবে যদি আপনার এমপ্লয়িজদের টাকা ঠিক মতো না দিতে পারেন, বেতন ঠিক মতো না দিতে পারেন, বোনাস না দিতে পারেন। পোটেনশিয়াল লিকুইডেশন, আপনারা জানেন বারবার ফেল করলে আপনার ক্রেডিটররা যদি কেস ফাইল করে দেয়, আপনাকে কোর্ট থেকে একেবারে ব্যাংকরাপ্ট ঘোষণা করে দেবে। এ হচ্ছে ক্যাশ যদি না থাকে তার ডেঞ্জার পয়েন্ট গুলো।
সো এফিশিয়েন্ট ক্যাশ ম্যানেজমেন্টের জন্য কি প্রয়োজন আমাদের? এফিশিয়েন্ট ক্যাশ ম্যানেজমেন্টের জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে কয়েকটা প্রিন্সিপাল আছে, দেখেন তিনটা। একটা হচ্ছে কালেক্ট ডেটস অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। আপনার যত রিসিভেবল আছে তাদের কাছ থেকে যত কুইকলি সম্ভব, কাস্টমার লস না করে, কাস্টমার না হারানোর মানে প্রক্রিয়ায় যাওয়া যাবে না, কাস্টমার না হারায় যত দ্রুত সম্ভব ক্যাশটা কালেক্ট করতে হবে। সেকেন্ড, সাপ্লায়ারকে অসন্তুষ্ট না করে পে সাপ্লায়ার অ্যাজ লেট অ্যাজ পসিবল, যত দেরি করা যায়। আর ব্যাংক ক্যাশ টেকিংসটা প্রম্পটলি করতে হবে, ব্যাংকের লেনদেনটা যেন কোনো ধরনের ল্যাগ টাইম না থাকে। এই ডায়াগ্রামটা সব চ্যাপ্টারে পাবেন ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের, যে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রত্যেকটা আইটেমে আপনার লিকুইডিটি এবং প্রফিটেবিলিটির ভিতরে আপনাকে একটা জ্ঞানজাম লাগাইতে হবে, এটা ম্যানেজ করতে হবে। ইফ ইউ হোল্ড মাস more cash, then you will be able to maintain liquidity, but you will lose profitability. Ability to pay bills as they fall due, take advantage of opportunities at once. তাহলে লিকুইডিটি যদি থাকে, আপনি যে কোনো সময় আপনার পেমেন্টের অ্যাবিলিটি থাকবে, আপনার ক্রেডিট রেটিংস ভালো হবে, এবং সাডেন অপরচুনিটি গুলো আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন। But you will lose your profitability because you hold much cash. So you have to minimize holding of cash and you have to invest such money to maximize your return. তো এই দুটোর ভিতরে আপনাকে ব্যালেন্স করতে হবে। কিভাবে ব্যালেন্স করবেন আমরা সামনের দিকে দেখব। এখানে দুইটা জিনিসের একটা পার্থক্য আছে, দেখেন। একটা হচ্ছে ক্যাশ ফরকাস্ট, আপনারা জানেন, জাস্ট একটা এস্টিমেট যে কত রিসিপ্ট হতে পারে, কত পেমেন্ট হতে পারে। আর এটাকে যখন আপনি একটা ফর্মাল কমিটমেন্টে নিয়ে আসবেন, তখন এটা হয়ে যাবে ক্যাশ বাজেট। সো এখানে এক্সিস্টিং কন্ডিশন অনুসারে ফরকাস্ট করা হয়, আর এখানে ওভারঅল বিজনেস প্ল্যানের সাথে অ্যালাইন করে আপনাকে ক্যাশ বাজেট তৈরি করতে হবে। ক্যাশ বাজেট কেন ইউজ করা হয়? টু ইন্টিগ্রেট এন্ড টু অ্যাসেস অপারেটিং বাজেট। অন্যান্য বাজেটগুলোকে সাপোর্ট দিতে হবে ক্যাশ বাজেট দিয়ে, কারণ ক্যাশ বাজেটে গোলমাল লাগলে আপনার ম্যাটেরিয়াল বাজেট, ওভারহেড বাজেট, লেবার বাজেট সব জায়গায় ক্রাইসিস হয়ে যাবে। সো প্ল্যান ফর ক্যাশ শর্টেজ এন্ড সারপ্লাসেস। আপনি যদি ক্যাশ বাজেট তৈরি করেন, তো আগে থেকে আপনি বুঝতে পারবেন যে আমার বাজেট যখন তৈরি করলাম, সো হোয়াট উইল হ্যাপেন। এই যে ক্যাশ বাজেট তৈরি করলে আপনি বুঝতে পারবেন যে আমার জানুয়ারিতে ক্যাশ শর্টেজ থাকবে $15,000, ফেব্রুয়ারিতে ক্যাশ শর্টেজ থাকবে $3,600, মার্চ মাসে আমার ক্যাশের ঘাটতি পড়বে 1,600 and 650। সো আমার যে আমি আগে থেকে বুঝতে পারছি যদি আমার এই পরিমাণ সেলস থেকে কালেকশন হয়, আর এই পরিমাণ আমার ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড এবং আদার অ্যাডমিন এক্সপেন্স, যদি আমার এই খরচগুলো ঘটে, আমার প্ল্যান অনুসারে যদি সবকিছু হয়, তাহলে আমার ক্যাশে একটা ঘাটতি দেখা দেবে। তো এইটাকে আমি ওভারড্রাফট দিয়ে ফিল আপ করবো, নাকি আমি শর্ট টার্ম লোন নেবো, নাকি লং টার্ম লোন নেবো, কিভাবে আমি এই ঘাটতিটা পূরণ করবো? সো ইউ হ্যাভ টু ডিসাইড। আপনি যদি ক্যাশ বাজেট তৈরি করেন, সব থেকে বেস্ট বেনিফিট এটাই, বা সব থেকে ভালো বেনিফিট আপনি এটাই পাবেন যে আপনি ইন অ্যাডভান্স ইউ ক্যান প্ল্যান হাউ টু ডিল উইথ দিস ক্যাশ শর্টেজ অর সারপ্লাস। যদি থাকে তাও আপনি ডিসিশন নিতে পারবেন যে হ্যাঁ, এই সময় একটু সারপ্লাস হবে, আমি এটা ব্লু চিপ টাইপের ইনভেস্টমেন্ট করবো, অর্থাৎ যেখানে সিকিউরিটি আছে, ট্রেজারি বিল অথবা ভালো কোম্পানির শেয়ার কিনে রাখবো। আর ঘাটতি থাকলে আমি কিভাবে ফাইন্যান্স করবো, এটা আগে থেকে আপনি ডিসিশন নিতে পারেন। এটা হচ্ছে আপনার ক্যাশ বাজেটের একটা ভালো বেনিফিট। বোঝা গেছে? এটা কিন্তু আমার কাছে খুব ক্রিটিক্যাল পয়েন্ট মনে হয়েছে ক্যাশ বাজেট। দেন কম্পেয়ার উইথ অ্যাকচুয়াল স্পেন্ডিং। সো এই হচ্ছে ক্যাশ বাজেটের সুবিধা অসুবিধা। এখন আমরা চাইলে একটু ম্যাথ দেখতে পারি। আমার মনে হয় সব ম্যাথ আপনারা নিজেরাই পারবেন, অনেক করছেন এই ম্যাথ গুলো। আমি একটা বড় ম্যাথ দেখাই বরং। দেখেন আপনারা, এই সেলস কোন মাসে কত হবে, যেই মাসে বিক্রি হবে সেই মাসে কত পার্সেন্ট আদায় হবে, পরের মাসে কত পার্সেন্ট আদায় হবে, তারপরের মাসে কত পার্সেন্ট আদায় হবে, কত পার্সেন্ট ব্যাড ডেট থাকবে, এটা দিয়ে আপনাকে বললো কোন একটা মাসের আপনি ক্যাশ কত রিসিপ্ট হবে বের করেন। পারবেন না এগুলো? পারবেন না? দেখাবো স্যার দেখান একটা, দেখুন একটা দেখাবো না? স্যার ওকে। তাহলে এখানে যেমন আমাদের বলছে ক্যালকুলেট দ্য ফরকাস্ট অফ ক্যাশ রিসিপ্ট ফ্রম রিসিভেবল ইন এপ্রিল। এপ্রিল মাসে আমরা কত ক্যাশ পাবো এটা আমাদের দেখাতে বলছে। সো এপ্রিল মাসে যদি আমরা ক্যাশ কত পাবো, তাহলে যেই মাসে বিক্রি করছি এপ্রিল মাসে কত বিক্রি হয়েছে? $5,000, তাই না? জি স্যার।
তো যে মাসে সেলস হয় সেই মাসে কত পার্সেন্ট আদায় হয়? 10% in the month of sales. ওকে, বাবা এই যে তাহলে $5,000 বিক্রি করলাম, 10% আদায় হলো। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, এখন যে মাসে বিক্রি করি সেই মাসে 10%, তার পরের মাসে কত পার্সেন্ট আদায় হয়? 40%। তাহলে এপ্রিলটা মেতে গিয়ে, মে তো আমার চাই নাই, তাহলে আমাকে আগের মাসে যেতে হবে। মার্চের 40%। রাইট, মার্চ মাসে যেটা বিক্রি হয়েছে তার কত পার্সেন্ট এপ্রিলে গিয়ে পাবো? 40%। 40%। তাহলে 4,000-এর 40% কত হয়? 1,600। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, আর একটা জিনিস আমাদের বলছে সেটা হচ্ছে যে 2 months after sales 45%। সো 10, 40, 50 আর 45, 95, 5% আদায় হবে না। সো তাহলে ফেব্রুয়ারিতে যেটা বিক্রি হয়েছে সেটা ফেব্রুয়ারিতে 10% গেছে। 2 month লেটার মানে কি, এটা এপ্রিলে গিয়ে কত পার্সেন্ট পাবো? 45। ক্লিয়ার? ফেব্রুয়ারিতে যেটা বিক্রি হয়েছে সেটা ফেব্রুয়ারিতে 10% হয়েছে, মার্চে গিয়ে 40% হয়েছে, আর এপ্রিলে গিয়ে কত হবে? 45। ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, তাহলে 8,000 45%। এই তো, তাহলে আমরা পেয়ে গেলাম যে এপ্রিল মাসে মোট কত আদায় হবে। ওই মাসে 10%, তার আগের মাসে 40%, তার আগের মাসের 45%। তাহলে মোট এপ্রিল মাসে আমরা সেলস থেকে এতটুকু পাবো। এখন আমার মনে হয় 3 নম্বর অঙ্কটা করাইলে আপনার সব কভার হবে। এই যে যেটা করলাম, ক্যাশ ফ্রম সেলস কভার হয়ে যাবে, স্যার একটু পেমেন্ট। স্যার কথাগুলো কেমন জানি উল্টা স্যার, বলতেছে ইন মান্থ আফটার সেল, 2 মান্থ আফটার সেল, অথচ কাজ করতেছি উল্টা দিকে স্যার। উল্টা দিকে মনে তো হবে, ছোট অঙ্ক যে বড় অঙ্কের উল্টা মনে হবে, এইখানে আসলে আর উল্টা মনে হবে না। উল্টা কেন হলো শোনেন, কারণ আপনার যদি ফার্স্ট মান্থ চাইতো আর উল্টা মান্থ যদি বলতো শুধু জানুয়ারিটা বের করেন, তাহলে কিন্তু আপনার এত কষ্ট ছিল না। ঠিক আছে? জি স্যার, এই ম্যাথ গুলোতে প্যাঁচ লাগে যায় ওখানেই স্যার, ওই যে 2 মান্থ বা 3 মান্থ পর থেকে ক্যাশ পাবো বা সেলফ পেমেন্ট দিব 3 মাস পর, তখন স্যার এই ভেজাল গুলো লেগে যায়। আপনি শুধু খেয়াল করবেন যে আপনি কোন মাসের ক্যালকুলেশন করছেন, এটা খেয়াল রাখবেন, তাহলে এটা সহজ হয়ে যাবে। আপনি ফোকাস করবেন যে কোন মাসের ক্যালকুলেশনটা আপনার চাইছে, সেই মাসে কতটুকু ক্যাশ আসছে অথবা যাচ্ছে, এটা আপনি সিনসিয়ারলি দেখবেন, অন্যান্য মাসকে ইগনোর করবেন। তাহলে আমরা প্যাচ যখন লাগছে, প্যাচ আলাদা দেখি। 3 নম্বরটা অনেক বড়, 3 নম্বরটা দেখি, 2 নম্বর তাহলে এটা কাভার হয়ে যাবে। এখানে পেমেন্ট চাইছে তো, পেমেন্ট অঙ্কেও আছে দেখেন, আর কাভার না হলে তো আমি আছি। এখানে পেমেন্ট আছে, ম্যাটেরিয়ালের জন্য, ওভারহেডের জন্য আছে, ফিক্সড ওভারহেড, ভেরিয়েবল ওভারহেড। এটা আমার কাছে মোস্ট টাফ মনে হয়েছে, এটা দেখাইতে পারি। আপনারা যদি মনে করেন যে না এটা দেখবো না, আরো একটা প্যাচ লাগানো অঙ্ক আছে, 5 নম্বর আছে, এটাও বড় অঙ্ক, এটা আরো বড়, 3, 4, 5, 2 পৃষ্ঠা জুড়ে। বলেন আমি একটা দেখাইতে পারবো, 3, 5 কোনটা দেখাবো? একটা পারলে আরেকটা এমনি পারবেন। এক্সাম্পল 3 তিনি দেখেন স্যার, আমি তিন নিয়ে কথা বলার কথা বলেছিলাম তো। ওকে, 3 তে, হ্যাঁ 3 তেও যা আছে 5 এও আছে, 5টা আরো টাফ। তো আমি 3 দেখাচ্ছি, 3 দেখালে আশা রাখি ইনশাআল্লাহ আপনারা 5 ও পারবেন, না পারলে আমি আগামী ক্লাসে দেখাবো। 3টা দেখেন, the following budgeted income statement has been prepared for Quest company for the 4 months January to April, year 5, 5 নম্বর বছরে 4 মাসের অঙ্ক দেওয়া আছে আপনার এখানে। সো ওরিডর কিছু নাই, অঙ্ক যে পুরো অ্যাবসলিউটলি মিলবে সবগুলো অঙ্ক তা না, সব মিলার দরকারও নাই। 50% এর উপরে মার্কস পেলে পাস করে দেবে। তো যতটুকু কনসেপ্ট ক্লিয়ার করে মেলানো যায়। সো ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, সেলস কত, এটা 60,000, যেহেতু 3টা শূন্য বাদ। কোন মাসে কত সেলস হবে, কস্ট অফ প্রোডাকশন কত দেওয়া আছে। এইখানে দেখেন টেকনিক্যালি ইনভেন্টরি ইনক্রিজ আর ডিক্রিজ দেওয়া আছে। স্যার এর মানে কি স্যার, ইনক্রিজ আর ডিক্রিজ মানে কি? এটার মানে হচ্ছে যে আমরা কি করি, ওপেনিং প্লাস পারচেজ পারচেজ মাইনাস
ক্লোজিং তাহলে কি বেরাই? ফার্স্ট অফ সেল। ওইটাকে সংক্ষেপে মারছে, বুঝছেন? ওইটাকে সংক্ষেপে কি করছে? ডিফারেন্সটা নিছে জাস্ট। বুঝতে পারছেন? কস্ট অফ সোল নিচে আছেই স্যার, হ্যাঁ কস্ট অফ সেলস নিচে আছেই। আছে তো, কিভাবে আসলো এটা? এটা না করে এটা কিভাবে আসলো? মানে ওই কেমনে আসলো এটা দেখানোর জন্য এটা দিছে। হ্যাঁ, কাজে লাগবে পরে হয়তো বা তথ্যটা, ইনভেন্টরি সময় লাগবে। ঠিক আছে, দিছে। এটা দ্বারা কি বুঝলাম আমি? ডিক্রিজ ইনভেন্টরি মানে কি? আমার ওপেনিং এর থেকে ক্লোজিং কম না বেশি? কম। কম। কত কম? 5000। এটাই বোঝা গেছে? ওকে স্যার। তার মানে কি আমার ওপেনিং কম ছিল আর ক্লোজিং বেশি ছিল। কতটুকু কম বেশি প্রয়োজন হলে আমরা বের করব, যদি এটা লাগে, না হলে বের করব না। মানে এক কথা ইনকাম স্টেটমেন্ট দিয়ে রাখছে। ইনকাম স্টেটমেন্ট থেকে কিভাবে ক্যাশ বাজেট করা যায় দেখেন। ওকে, এরপরে বেশ কিছু তথ্য দেওয়া আছে। আপনি একবারে সব পড়লে পাজেল হয়ে যাবেন, একবারে সব পড়ার দরকার নেই। যখন যেটা লাগবে তখন সেটা পড়বেন। প্রিপেয়ার এ ক্যাশ বাজেট ফর ইচ অফ দ্য মান্থ জানুয়ারি টু মার্চ। আপনাকে কতটুকু বাজেট করতে বলছে খেয়াল করেন, জানুয়ারি টু মার্চ। তথ্য দেওয়া আছে 4 মাসে, কিন্তু আপনাকে করতে হবে 3 মাসের অঙ্ক। এটা মনে রাখবেন যে স্টার্টিং পয়েন্ট হচ্ছে সেলস, কাজে আমার সব পড়া দরকার না একবারে। আমি স্টার্ট করবো কি দিয়ে? সেলস দিয়ে। হ্যাঁ, ওকে। বাজেট সেলস দিয়ে শুরু হয়, যে কোনো বাজেট। সেলস এর পরে লাগবে আপনার প্রোডাকশন কস্ট বা প্রোডাকশন। সো প্রোডাকশন যদি আপনার দেওয়া থাকে, থাকলো না থাকলে আপনি বের করে নেবেন। এটা হচ্ছে স্টেপ যে কোনো অঙ্কের। আর প্রোডাকশন পেয়ে গেলে সেই অনুসারে আপনি ম্যাটেরিয়াল পাবেন, লেবার পাবেন, ওভার পাবেন, রাইট? বুঝা গেছে? এটা জাস্ট খেয়াল রাখবেন, তাহলে অঙ্ক ভুল হবে না। আপনাকে আবার বলছি, প্রথমে সেলসটা খেয়াল রাখতে হবে, সেলস এর পরে চলে যাবেন প্রোডাকশন। প্রোডাকশনের উপর ডিপেন্ড করবে ম্যাটেরিয়াল, লেবার আর ওভারহেড। আর অ্যাডমিনিস্ট্রেটিভ আর সেলিং তো আলাদা জিনিস, এটা আপনার প্রোডাকশন বা এটার উপর ডিপেন্ড করে না। সো আমরা দেখি ওয়ার্কিংস গুলো একে একে। তাহলে আমি একসাথে পাজেল নয়, আমি শুধু দেখবো প্রথমে সেলসটা। দেখেন আমাদের এখানে বলছে শুধু প্রোডাকশন কস্ট, এখানে বলছে প্রোডাকশন কস্ট, এখানে বলছে প্রোডাকশন কস্ট, এখানে বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং, এখানে বলছে আমাদেরকে অল সেলস আর ইনক্লুডেড। এইখানে সেলস এর কথা বলছে, যেখানে সেলস আছে সেখানে আমরা দেখবো। আচ্ছা, কি বলছে দেখেন, অল সেলস ওয়ার অন ক্রেডিট। সমস্ত সেলস বাকিতে করি। গুড। সেলস কত তো আমরা জানি, তাই না? কোন মাসের কত সেলস জানি না? জান, ওকে, ভালো কথা। 20% অফ রিসিভেবলস আর এক্সপেক্টেড টু বি পেইড ইন দ্য মান্থ অফ সেলস। যেই মাসে বিক্রি করি সেই মাসে পাই কত পার্সেন্ট? 20%। এইবার আর ভেজাল লাগবে না। দেখেন ওই যে বললেন না, উল্টা পাল্টা লাগছে, ফির হচ্ছে, আর ভেজাল লাগবে না। এন্ড 80% ইন দ্য ফলোইং মান্থ। পরের মাসে পাই বাকি 80%। ওকে, সো এই মাসে আমরা যে বিক্রি করলাম 60%, 60,000, তার কত পার্সেন্ট ওই মাসে পাবো? 20%। 20%, রাইট। তাহলে যদি আমরা 20% পাই, তাহলে এই জানুয়ারিতে 60,000 বিক্রি করলাম, তার 20% পাবো। 60,000 এর 20% 12,000। আর পরের মাসে পাবো বাকিটা। ক্লিয়ার? এখন কোনটা লাগছে? উল্টা পাল্টা লাগে ফির হচ্ছে। না স্যার, এটা ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। যখন আপনাকে শুধু মার্চ করতে বলতো তখন আপনাকে পিছিয়ে যেতে হতো বা সামনে যেতে, তখন ঝামেলা। ফেব্রুয়ারিতে যেটা বিক্রি করলাম সেটা ফেব্রুয়ারি মাসে পাবো 20%, বাকিটা 80% পাবো মার্চে। ক্লিয়ার? আবার মার্চে যেটা বিক্রি করবো 20% পাবো মার্চে, বাদ বাকিটা তো পাবোই না, কারণ আমার এরপরে এপ্রিলে আমার করতে বলে না, আমার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাসের অঙ্ক করতে বলছে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, এখন কথা হচ্ছে যে তাহলে ডিসেম্বরে যেটা বিক্রি করছিলাম তার 80% কোন মাসে এসে পাইছি? জানুয়ারিতে। সেটা কথা আমাদের না বললে আমরা পারবো না, এখন বলে দিছে। আনপেইড ট্রেড রিসিভেবল এট দ্য বিগিনিং অফ জানুয়ারি। জানুয়ারির শুরুতে আমাদের আনপেইড কত ছিল? রিসিভেবল 44। তাহলে জানুয়ারির শুরুতে রিসিভেবল বিগিনিং মানে কি? গত মাসের এন্ডিং। ওটা কোন মাসে এসে পাবো?
জানুয়ারিতে এটা জাস্ট আপনাকে খেয়াল করে ধরে নিতে হবে, এটাই ঝামেলা, জানুয়ারি আছে এখানে। এইটুকুই ঝামেলা, এইটুকু ঝামেলা ওরা বলে দিচ্ছে। এখন ক্লিয়ার? বুঝি নাই স্যার, কি বললেন লাস্টে? বোঝা গেছে। আপনার মাসের শুরুতে রিসিভেবল ডিউ ছিল কত? কোশ্চেনে দিয়ে রাখছে কত? 40,000 ডিসেম্বরে ছিল। ডিসেম্বরের, এটা জানুয়ারিতে সে পেয়ে যাবে। বুঝা গেছে? জি স্যার। এটুকুই ঝামেলা। তাহলে এখানে আমাদের সেলস থেকে কি পাবো আমাদের বের হয়ে গেল। জানুয়ারিতে ওই মাসের 20% পাবো, আর আগের মাসের ডিউটা পাবো, আর অন্যান্য মাসগুলোতে পাইলাম আমি। ফেব্রুয়ারির নিজে 20% পাবো, আর গত মাসের পাবো হচ্ছে বাকিটা। এই মাসে জাস্ট ওই মাসেরটা পাবো, ওই মাসে 20% পাবো, আর গত মাস থেকে আমরা পাবো হচ্ছে 80%। এইভাবে আমরা 3 মাসের কোন মাসে কত সেলস থেকে পাবো পেয়ে গেলাম। ক্লিয়ার এটা সবাই? না কারো কোশ্চেন আছে? নাই? ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা দেখবো, আমি বলছি কিন্তু সিকোয়েন্সটা আমি বলছি, প্রথমে সেলস দেখবো, তারপরে আমরা দেখবো প্রোডাকশন কস্ট, নাহলে অঙ্ক হবে না। প্রোডাকশন কস্ট যদি আমরা দেখি, তাহলে প্রোডাকশন কস্ট আমাদের কোশ্চেনে দেওয়া আছে, দেখেন সহজ করে দেওয়া আছে 50, 55, 32.5, 50, 55, 32.5। আর এপ্রিলটা তো আমাদের লাগবে না, তারপরে যদি কোনো কাজে লাগে এই জন্য করে রাখছে, মানে 4 মাসের তথ্য দিচ্ছে, 4 মাসেরই করে রাখছে। এপ্রিলে হচ্ছে এটা হচ্ছে আবার 50। ওকে, তাহলে এই তথ্যটা কোশ্চেনে দেওয়া আছে। এখন দেখেন, এই প্রোডাকশন অনুসারে আমার লাগবে ম্যাটেরিয়াল, প্রোডাকশন অনুসারে আমার লাগবে লেবার, প্রোডাকশন অনুসারে আমার লাগবে ওভারহেড। এখন আসেন 40% অফ দ্য প্রোডাকশন কস্ট রিলেটস টু দ্য ডাইরেক্ট ম্যাটেরিয়াল। তাহলে আমরা কিন্তু সহজে বের করে ফেলতে পারছি, পারবো না? প্রোডাকশনের 40%, যে মাসে যে প্রোডাকশন, তার 40% কি হবে? এটা ম্যাটেরিয়াল কস্ট। ম্যাটেরিয়াল কস্ট, রাইট। তাহলে এটাকে 40% করে দেন, তাহলে আমরা পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে এটা কখন পে করা হয়? Materials are bought in the month prior to the month in which they are used. মজার জিনিস, তার মানে পরের মাসেরটা আগের মাসে কেনা হয়। Materials are bought in the month prior to the month in which they are used. যে মাসে ইউজ হয় তার আগের মাসে কেনা হয়। তার মানে হচ্ছে যে আপনার একটা আমরা জানি না, বলতে পারবো না। এই যে ফেব্রুয়ারিতে যেটা লাগবে সেটা কোন মাসে কিনবো? জানুয়ারিতে। মার্চে যেটা লাগবে সেটা কিনবো ফেব্রুয়ারিতে। আর এপ্রিলে যেটা লাগবে সেটা কিনবো মার্চে। এই জন্য আমাদের লাগলো এটা, বুঝছেন? এপ্রিলের জন্য করা লাগছে। এখন কথা হচ্ছে যে তাহলে জানুয়ারিতে কতটুকু কিনবো সেটা আমাদের বলে দিতে হবে, নাহলে পারবো না। পেমেন্টটা কিভাবে বলা নাই, বলা না থাকলে পারবো না, অবশ্যই বলা আছে কোথাও না কোথাও। 50% purchase paid in the month of purchase. হ্যাঁ, ওই জায়গায় কোশ্চেনের প্যাচটা। তাহলে পেমেন্টটা কখন দিই? 50% দিয়ে দিই যে মাসে কিনি, আর বাদ বাকিটা কখন দেই? 1 মাস পরে। 1 month later. ওকে, তাহলে সবগুলো তো পেয়ে গেছি না? কোনোটা পাইতে বাকি আছে? আর বাকি তো নাই, তাই না? এটা কমপ্লিট না পুরোটা? এখানে কোনো ফিগার বের করতে সমস্যা হয়েছে? হ্যাঁ স্যার। ওকে স্যার 5,000 ইন দ্য মান্থ, এটা স্যার একবার বলেন স্যার। বুঝলাম না। যে 22,000, 13,000, 20,000 স্যার এটা একটু। ও আচ্ছা, কোশ্চেনটা দেখেন। Materials are bought in the month prior to the month in which they are used. যেই মাসে ইউজ করে তার আগের মাসে কেনা হয়। ক্লিয়ার এখন? জি স্যার। যেই মাসে কাঁচামাল ইউজ করেন তার আগের মাসে কিনেন, তাহলে আপনি এই যে তার মানে ফেব্রুয়ারিতে যেটা ইউজ করবেন সেটা কোন মাসে কিনবেন? আগের মাস জানুয়ারি। বোঝা গেছে এখন? জি স্যার। এই তো। এখন পেমেন্টটা কি করি? 50% যেই মাসে কিনি সেই মাসে, আর 50% কি পরের মাসে, রাইট? কোশ্চেনে দেওয়া আছে দেখেন, 50% পেমেন্ট দেওয়া হয় যেই মাসে কেনা হয় সেই মাসে, আর 50% দেওয়া হয় হচ্ছে পরের মাসে। ওকে, তাহলে 50% যেই মাসে দেওয়া হয় সেই মাসে যদি হয়, তাহলে এই দেখেন
জানুয়ারিতে যেটা কিনবেন 22,000, তার অর্ধেক দিবেন জানুয়ারিতে, অর্ধেক দিবেন ফেব্রুয়ারিতে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ফেব্রুয়ারিতে যে 13,000 কিনবেন সেটা ফেব্রুয়ারিতে দিবেন অর্ধেক, মার্চে দিবেন অর্ধেক, ঠিক আছে? জি স্যার। একইভাবে মার্চে যেটা কিনবেন সেটার অর্ধেক দিবেন মার্চে, বাকি দিবেন এপ্রিলে। এপ্রিল আমার দরকার নাই, কারণ এপ্রিল আমরা চাই নাই আমাদের কোশ্চেন। এই 10,000 কোথা থেকে আসলো? এটা দেখেন, এটা আমাদের এটা ঝামেলা ওপেনিংটা। এইটা আপনি কোথায় পাবেন দেখেন, এইখানে দেওয়া আছে দেখেন, ট্রেড পেয়েবল। ম্যাটেরিয়াল বাকি ছিল কত আমাদের জানুয়ারির শুরুতে? 10,000। ওইটা আমাদের পেড করে দিতে, মানে গত বছরের ডিউজ। তার মানে 20,000 মোট কেনা হয়েছিল, তার ভিতরে হচ্ছে 20,000 ডিউজ ছিল, গত মাসে দেওয়া হয়েছে 10 আর এখন দেবেন 10। এই তিনটা হচ্ছে ঝামেলা। এই যে ম্যাটেরিয়ালের জন্য কত বাকি আছে এটা আপনাকে দেখে নিতে হবে। এটা কি বোঝা গেছে? রেজাল্ট দুইটা ডিউজ দেওয়া আছে দেখেন, যেটা এখন আপনাকে পে করতে হবে। একটা হচ্ছে ম্যাটেরিয়ালের ডিউজ, একটা হচ্ছে ওভারহেড ডিউজ। তাহলে আমরা ম্যাটেরিয়াল যেহেতু করছি, ম্যাটেরিয়ালের ডিউজটা আমরা পে করলাম। আমরা জানি যে অর্ধেক দিয়ে যেই মাসে কিনি সেই মাসে, বাকি অর্ধেক পরের মাসে। তার মানে এটা ডিউজ আছে মানে কি, গত মাসের অর্ধেক ডিউজ পড়ে আছে, রাইট? গত মাসের ক্লোজিং এই মাসে এসে কি হয়ে গেছে, বিগিনিং হয়ে গেছে, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা ম্যাটেরিয়াল পেমেন্ট করে দিলাম, কোনো ঝামেলা নাই। আমরা ম্যাটেরিয়াল পারচেজ, এইটাই যা কঠিন জায়গা ছিল, কঠিন জায়গা নাই, বাকিটা পারবেন। স্যার 10,000 টাকা, স্যার 10,000 টাকা যেটা ওপেনিং ছিল, এটা মার্চে এসে পেমেন্ট করলো কেন? মার্চে কেন করবে, জানুয়ারিতে করবে। স্যার মার্চে পেমেন্ট দেখাচ্ছে না স্যার? হ্যাঁ, মার্চে তো আছে, যেই মাসের অর্ধেক, এই যে মার্চের অর্ধেক মার্চে পেমেন্ট করছে। ওই 10 আর 10 মিলে গেছে, এই জন্য গোলমাল লাগছে না? মার্চে আসেন, মার্চে কি করবেন, ফেব্রুয়ারির অর্ধেক আর মার্চের অর্ধেক দিবেন না? আবার বলছি দেখেন, যেই মাসে কিনেন সেই মাসে অর্ধেক, আর গত মাস পরের মাসে অর্ধেক দেন। তাহলে আপনি ফেব্রুয়ারিতে যে কিনলেন 13,000, ফেব্রুয়ারিতে অর্ধেক দিবেন, বাকি অর্ধেক কোথায় দিবেন, মার্চে, ঠিক আছে? বুঝতে পারছি। এখন ওভারহেডে আসেন। ওভারহেড কি বলছে? স্যার এই 10,000 কি স্যার এই যে মার্চের মানে 20,000 এর অর্ধেক এটা? রাইট 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 রাইট। ও আচ্ছা, তাহলে এই যে জানুয়ারিতে যে 10,000 দেখাইছে ওটা জাস্ট এমনি দেখাইছে স্যার, যে ওপেনিং ব্যালেন্স। এই যে ওপেনিং, এই যে দেওয়া আছে কোশ্চেন, এই যে এখানে। না, এটা তো কোনো পেমেন্ট না তাই? না, পেমেন্ট তো অবশ্যই গত মাসে, এই মাসে পেমেন্ট করবেন না? পেমেন্ট না হলে এখানে কারণ আসলাম। আচ্ছা, বিগিনিং মানে কি? স্যার আমি একটু যোগ করি কিছু মনে করেন। হ্যাঁ স্যার বললাম যে আমি একটু যোগ করি স্যার, এই যে মানে উনি যে বিষয়। আচ্ছা বলেন। বুঝতে পারছি স্যার, ক্লিয়ার। স্যার আগে থেকে তুলে আসছে, আগে ছিল ডিসেম্বর, এই জন্য তুলে আসছে। হ্যাঁ ক্লিয়ার, আমি বুঝে ফেলছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন 30% অফ দ্য প্রোডাকশন কস্ট লেবার রিলেটেড, এবং যেই মাসে হুইচ ইজ পেইড ওয়েন ইট ইজ ইউজ। লেবার নিয়ে কোনো ঝামেলা নেই, ওয়ার্কিংস লাগবেই না, কারণ 30% স্ট্রেট পে করে দেওয়া হয়। অঙ্কে দেখেন, এটা করেই নাই ওয়ার্কিংস, সরাসরি লেবারের টাকা লেবারের সময় ডাইরেক্ট পে করে দেয় 30%। হ্যাঁ, যেই মাসে সেই মাসে পে করে, কাজে এখানে কোনো ঝামেলা নাই। ক্লিয়ার? লেবার নিয়ে কোনো ঝামেলা নাই। 30%, যেমন প্রোডাকশন এখানে কত আছে, 50,000, তার 30% 3 মাসে 15,000। লেবার যে মাসে সেই মাসে দিয়ে দেয় 30% প্রোডাকশন কস্টের। এটা ক্লিয়ার সবাই? জি স্যার। লেবার স্ট্রেট। এখন ওভারহেডটা পারলে আমাদের অঙ্ক শেষ। The remainder of the production cost is production overhead. তার মানে 40-30, 70% চলে গেছে আর 30% আছে। এই 30% এর ভিতরে 5,000 per month is a fixed cost. তাহলে 5,000 ফিক্সড কস্ট, তার ভিতরে আবার 3,000 ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কি ক্যাশে দেওয়া লাগে? না স্যার। প্রতি মাসে কত করে থাকবে তাহলে ক্যাশ? 2,000 করে, রাইট। প্রতি মাসে 2,000 করে। তো বুঝে গেছেন, এটা ফিক্সড ওভারহেড প্রতি মাসে কত করে? 2,000, কারণ 5,000 হচ্ছে, তার ভিতরে 3,000 অবশ্যই, তাহলে পে করা লাগবে 2,000 করে। এখন ঝামেলা ভেরিয়েবল ওভারহেড নেই। এটা পারলে অঙ্কে কিছু নাই, আপাতত ঝামেলায় পড়ি নাই আমরা। ফিক্সড প্রোডাকশন ওভারহেড কস্ট আর পেইড মান্থলি ইন এরিয়ার্স।
The remaining overhead is variable. The variable production overhead is paid 40% in the month and the balance 1 month later. বাকি 60% এক মাস পর। এটা পারলে মনে হয় তেমন কিছু নাই। এখন দেখেন তাহলে ভেরিয়েবল ওভারহেড কতটুকু। তাহলে একটা মাস দেখলে পারবেন সবাই। তাহলে আমাদের প্রোডাকশন কস্ট জানুয়ারিতে 50,000, আমাদের ওভারহেড বলছে মোট 30%, 15,000। এর ভিতরে ফিক্সড বলছে 5,000, তাহলে ভেরিয়েবল থাকে কত? কঠিন কিছু? স্যার আরেকবার বলুন স্যার। ফার্স্ট কথা হচ্ছে প্রোডাকশন ওভারহেড কত পার্সেন্ট? রিমাইন্ডার অফ দা প্রোডাকশন কস্ট ইজ প্রোডাকশন ওভারহেড। তাহলে রিমাইন্ডার বলতে ম্যাটেরিয়ালে চলে গেছে কত পার্সেন্ট? 40%। লেবারে চলে গেছে কত পার্সেন্ট? 30%। থাকে কত আর? 70% গেল, 30% থাকে। 30%, ওকে। তাহলে প্রোডাকশন কস্ট 30%। তাহলে জানুয়ারিতে প্রোডাকশন কস্ট কত দেওয়া আছে কোশ্চেনে? এই যে এখানে তো দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে, দেখেন এখানে দেওয়া আছে 50। তাহলে 30% কি হবে? ওভারহেড, রাইট? 30% ওভারহেড জি স্যার। আচ্ছা, এর ভিতরে ফিক্সড কত কোশ্চেনে বলে দিয়েছে? ফিক্সড 5,000। বাকিটা কি? ওভারহেডে যদি 5,000 ফিক্সড হয়, বাকিটা কি? ভেরিয়েবল। জি স্যার, বুঝতে পারছি। তাহলে প্রতিটাই পারবেন। 30% বের করবেন, তার থেকে 5,000 ফিক্সড বাদ দিবেন, 30% বের করবেন, 5,000 বাদ দিবেন। এখন ক্লিয়ার কিনা? প্রত্যেকটা থেকে 30% করব, 30% থেকে 5,000 বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে ভেরিয়েবল। রাইট, ক্লিয়ার সবাই? ডান? ওকে, এখন পেমেন্ট কখন করায়? 40% ওই মাসে, বাকিটা 60% এক মাস পরে। এটাও করার কথা, শুধু বিগিনিং এ ঝামেলা হবে। এখন আসেন, এটা তো আমরা আগে করে ফেলছি, এটা দেখার কিছু নাই। এখানে আসেন, তাহলে আমরা যেটা করলাম 10, 11,500, 4,750, 10, 11,400, এই যে। তাহলে জানুয়ারিটা 40% দেবেন ওই মাসে, পরের মাসে দেবেন 60, ঠিক আছে? এটা ঠিক আছে না? কোশ্চেন আছে? রেসপন্স করেন। জি স্যার, ঠিক আছে। এটারও তাই, 40% ফেব্রুয়ারিতে 40%, বাকি 60% মার্চে। মার্চেরটা 40% দেবেন, বাকিটা এপ্রিল আমাদের লাগবে না, দিলাম না। প্রবলেম হচ্ছে এইটা কোথায় পেলাম, এটা হচ্ছে প্রবলেম। তাহলে আর অঙ্কে কিছু নাই। ক্লিয়ার? গত বছরে ছিল। হ্যাঁ, সেটা আমরা কিভাবে পেলাম? এইখানে একটু জটিলতা আছে। এইখানে দেখেন ওভারহেডের জন্য মোট বাকি ছিল কত? 11,000। এর ভিতরে ওভারহেড ক্যাশে দেওয়া হয় কত? ফিক্সড ওভারহেড 2,000। তাহলে বাকি থাকে ভেরিয়েবল কত? 1,000। এইটা আমরা এইভাবে পেলাম। এইটা হচ্ছে ঝামেলা। এই 9,000 কোথায় পেলাম? আর একটু ক্লিয়ার করি যদি কেউ না বুঝেন। ফিক্সড ওভারহেড দেখেন বলা আছে ইন 1 মান্থ এরিয়ারে পে করা হয়, মান্থলি ইন এরিয়ার্স। এরিয়ার্স মানে কি? বকেয়া। তার মানে এক মাস পর পর। জানুয়ারিটা ফেব্রুয়ারিটা মার্চে, তার মানে প্রতি মাসে 2,000 করে দেয়, কিন্তু আগের মাসেটা পরের মাসে। বুঝা গেছে? ওকে, তাহলে 11,000 ডিউ। আরেকবার স্যার 9,000টা বুঝে নিয়েছিল। আগে বোঝেন, এটা ফিক্সড কস্টটা যে 2,000 করে প্রতি মাসে পে করে, এটা এরিয়ারে পে করে, ওই যে মাসে ইউজ হয় সেই মাসে না। কিন্তু এরিয়ার মানে কি? এক মাস পর পর বকেয়া, এক মাসের বকেয়া থাকে। বুঝা গেছে? জি স্যার। আপনি জানুয়ারির বেতন কি জানুয়ারিতে পান না ফেব্রুয়ারির 5 তারিখে গিয়ে পান? ফেব্রুয়ারি 5 তারিখে। এটাকে বলা হচ্ছে এরিয়ারে পে করা। বুঝা গেছে? তাহলে আপনার যে 11,000 ডিউজ, এর ভিতরে 2,000 কি আছে? ফিক্সড কস্ট, ওভারহেডের ভিতরে। তাহলে বাকি 9,000 কি আছে? ক্লিয়ার? ওকে স্যার। জি স্যার। এই জায়গাটা হচ্ছে হঠাৎ করে পারা যাবে না, এই জায়গাটা মিস হবে। এই 9,000 হচ্ছে তার মানে গত মাসের বকেয়া ছিল, এটা আমরা পে করে দিলাম। ওই যে এখানে যে এটা এই জন্য এটা করাইছে যে গত মাসের এই যে ওপেনিং, মানে গত মাসের বাকি ছিল 2,000, এটা জানুয়ারিতে পে করলাম, ডিসেম্বরেরটা। আবার জানুয়ারিটা গিয়ে ফেব্রুয়ারিতে পে করছি, ফেব্রুয়ারিটা মার্চে পে করছি, মার্চেটা তো এপ্রিলে গিয়ে পে করবো। ক্লিয়ার? তাহলে মোট 11,000 ডিউজ, এর ভিতরে 2,000 যদি হয় ফিক্সড, তাহলে বাকি 9,000 ভেরিয়েবল। এই আর মনে হয় ঝামেলা নাই। এখন মনে হয় ক্যাশ বাজেটটা করা যাবে। সেলস থেকে আমরা 1 নম্বর অফিসে পাইছি
কত কত পাইছি 56, 58, 54, 56, 58, 54। ওকে, ম্যাটেরিয়াল 21,000, ম্যাটেরিয়াল 21, 17, 16,500। এগুলো আমরা যে ওয়ার্কিংস করে নিয়েছি দেখেন, এই যে 21, 17, 16 ওয়ার্কিংস থেকে উঠাই দিয়ে দিয়েছি 21, 17, 16। লেবার তো ডাইরেক্ট বেরিয়ে গেছে, ফিক্সড ওভারহেড 2000 করে আমরা জানি, ভেরিয়েবল ওভারহেড আমরা ক্যালকুলেশন করে নিলাম। এখন শুধু বাকি থাকলো এই জিনিসটা আর এই জিনিসটা, এই দুইটা অ্যামাউন্ট আমাদের বের করতে হবে কোথায় আছে। The administrative and selling costs are paid quarterly in advance on January, April, July, October. অ্যাডভান্স দেওয়া হয়, the amount is payable 15,000 per quarter, তো বলে দিয়েছে প্রতি কোয়ার্টারে 15,000 করে, এবং শুরুতে দেওয়া হয় কোয়ার্টারে। তাহলে আমাদের অঙ্কটা জানুয়ারি থেকে মার্চ, রাইট? 3 মাস পর পর দেওয়া হয়, 3 মাসেরটা প্রথম মাসে দেওয়া হয়, প্রথমে শুরুতে দেওয়া হয়। তাহলে কি হবে, জানুয়ারিতে পেমেন্টটা করে দেবে কোয়ার্টারের শুরুতে। জানুয়ারিতে মার্চে যেটা সেটা জানুয়ারিতে পেমেন্ট। ক্লিয়ার? ওকে স্যার। এই 15,000 কোয়ার্টারের শুরুতে দিয়ে দিয়েছে। ওকে, আর ওইটা মানে ডাইরেক্ট দেওয়া আছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা। তাহলে এটা হয়ে গেল, এটা আগে হয়ে গেছে। এই যে একটা কোম্পানি ইন্টেন্ডস টু পারচেজ ক্যাপিটাল ইকুইপমেন্ট কস্টিং 30,000 ইন ফেব্রুয়ারি হুইচ উইল বি পেয়েবল ইন মার্চ। কিনবে ফেব্রুয়ারিতে, পে করবে মার্চে গিয়ে 30,000 ইকুইপমেন্টের টাকা, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এটা কিনবে ফেব্রুয়ারিতে, কিন্তু পেমেন্টটা দেবে হচ্ছে মার্চে গিয়ে পেমেন্টটা দিছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আমরা হিসাব করব, হ্যাঁ যখন পেমেন্ট করব তখন হিসাব করব, কেনার সময় হিসাব না। ক্যাশ যেহেতু আমাদের ক্যাশ বাজেট না, পেমেন্ট ছাড়া তো আমাদের ক্যাশ না হলে তো আমাদের দরকার নাই, ডিউজের তো দরকার আছে। জি স্যার। কোনো কিছু বাকি থাকলো তাহলে? নো। তাহলে জানুয়ারিতে আমাদের আসবে 56,000, চলে যাবে হচ্ছে 66। তাহলে আমাদের নেগেটিভ থাকবে, নেট ক্যাশ ফ্লো নেগেটিভ থাকবে হচ্ছে অঙ্ক শুরু করছি, শেষ করবো। তাহলে 10,000 হচ্ছে আমাদের আউটফ্লো হবে, আসলে নেগেটিভ হবে। এখন ওপেনিং ব্যালেন্স যদি কোশ্চেনে থাকে সেটা আমরা অ্যাডজাস্ট করলে আমরা পেয়ে যাচ্ছি এন্ডিং ব্যালেন্স কত হবে। কোশ্চেনে দেখেন আমাদের বলে দিছে the bank balance on January year 5 is expected to be 5,000 overdrawn। কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ স্যার। নেগেটিভ। ওকে, তাহলে আমাদের অঙ্ক শেষ। দেখেন, তাহলে আমাদের এই মাসে ইনফ্লো আর আউটফ্লো ডিফারেন্স হচ্ছে 10,000 নেগেটিভ, আর আমাদের জানুয়ারিতে আরো নেগেটিভ ছিল 5,000। তাহলে জানুয়ারি শেষে গিয়ে আমাদের নেগেটিভ দাঁড়াবে মোট 15,000। আর এটা থেকে এটা আমরা মাইনাস করলাম করে এটা পাইলাম, আর এই বছর এই মাসের এন্ডিং পরের মাসে হয়ে যাবে বিগিনিং, আবার এটা পাবো এই মাসের এন্ডিং পরের মাসে হয়ে যাবে বিগিনিং। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, এখন আপনার কমেন্ট দেবেন যে বুঝতে পারছেন 3 মাসই নেগেটিভ, এখন আপনাকে ইউ হ্যাভ টু ফাইন্ড ওয়েজ হাউ টু ফাইন্যান্স। এটা আপনি কিভাবে ফাইন্যান্স করবেন, এটা কিভাবে ফাইন্যান্স করবেন, কোথায় পাবেন টাকা, ওভারড্রাফট করবেন নাকি আপনি লোন নেবেন না কি করবেন, কিভাবে আপনি এটাকে ফাইন্যান্সিং করবেন। এই হচ্ছে ক্যাশ বাজেট। আশা রাখি এই চ্যাপ্টারে যে কোনো অঙ্ক পারবেন, না পারলে আমি আগামী ক্লাসে দেখাবো। এখন কারো কোশ্চেন আছে কিনা, না হলে আমরা শেষ করবো, টাইম আমাদের ওভার হয়ে গেছে। কারো কোশ্চেন এই পর্যন্ত? কোনো কোশ্চেন নেই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা লাস্ট ক্লাসটা আগামী বুধবার করবো ইনশাল্লাহ। তারপরে আমরা কাউন্সেলিং দিয়ে আপনাদের সালের কোশ্চেন দেখাবো। ঠিক আছে, সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ স্যার।